সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। তো বলো সবাই কেমন আছো? তাহলে তোমাদের 4 সাইকেল শেষ, সাইকেল 3 ও শেষ। এখন নতুন সাইকেল 5। তো আমরা সাইকেল 5 নিয়ে হাজির হয়ে গেলাম। তো সাইকেল 5 এ আমরা 4টা অধ্যায় পড়বো, তাই তো? সাইকেল 5 এ আমরা 4টা অধ্যায় পড়বো। তো 4টা অধ্যায়ের মধ্যে আমি তোমাদের পড়াবো পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিদ্যা, এবং তোমাদের অপর ভাই পড়াবে হচ্ছে আধুনিক পদার্থবিদ্যা। ওকে। লুক লাইক 16 ইয়ার্স ওল্ড। আচ্ছা, 16টাকে 26 করো, তারপর আরো কিছু যোগ করতে হবে, বুঝছো? ওকে, তাহলে হ্যাঁ, সবাই মোটামুটি শুনতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ। তাহলে চলো আমরা শুরু করি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকে থেকে সাইকেল 5 এর ক্লাস শুরু হলো। তো সাইকেল 5 এ আমরা এখন শুরু করতে যাচ্ছি নিউক্লিয়ার পদার্থবিদ্যা ও পরমাণু মডেল চ্যাপ্টারটা। এটা খুবই ছোট একটা চ্যাপ্টার এবং খুবই সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার সাথে কেমিস্ট্রির অনেক মিল আছে। আমরা প্রথম দিকে কিছু জিনিস পড়বো যেগুলো অলরেডি তোমরা গুণগত রসায়ন কেমিস্ট্রিতে তোমরা পড়ে আসছো। তো এই কারণে তোমাদের বুঝতে কোনো প্রবলেম আশা করি হবে না, আরো খুব স্মুথ ভাবে তোমরা বুঝতে পারবা। তবে ফিজিক্সে আমরা যা পড়বো, মানে কেমিস্ট্রিতে তুমি পরমাণুর গঠন বা পরমাণুর মডেল রিলেটেড যে আলোচনা পড়ে আসছো, তার সাথে আমরা ফিজিক্সে এখানে এসে আরেকটু অংশ পড়বো, যেটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়সূত্র ও নিউক্লিয়ার বিক্রিয়াগুলা। তো চলো আমরা শুরু করে দিই। ঠিক আছে, তো সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। আজকের প্রথম ক্লাস পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিদ্যা। তো এই অধ্যায়ের আলোচনার শুরুতে আমি একটু ছোট্ট করে বলে নিই যে এই অধ্যায়ের আমরা কি কি টপিক আলোচনা করব। এই অধ্যায়ের টপিকগুলো আমি একটু ছোট্ট করে বলে নিই। টপিক খুব বেশি নাই, খুবই ছোট ছোট কিছু টপিক, ছোট্ট একটা চ্যাপ্টার। সেকেন্ড পার্টের যতগুলো চ্যাপ্টার আছে, তুমি বলতে পারো সেকেন্ড পার্টের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম ছোট একটা চ্যাপ্টার। আরো একটা ছোট চ্যাপ্টার আছে যেটা আর তোমাদের পড়া লাগবে না, তোমরা এই দিক দিয়ে খুব ভাগ্যবান। সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, দিক পরিবর্তী প্রবাহ তড়িৎচুম্বক আবেশ। তো তোমাদের 24 ব্যাচের যেহেতু শর্ট সিলেবাস, তো এই চ্যাপ্টারটা তোমাদের মেবি নেই। ঠিক আছে, তো তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সেকেন্ড পার্টের সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে এইটা, সবচেয়ে সহজ ছোট চ্যাপ্টার। তো আমরা একটু লিখি এই অধ্যায়ে আমরা যা যা পড়ব। এই অধ্যায়ে যা যা পড়ব, তাহলে এই অধ্যায়ের সিলেবাস বা পড়ার টপিক সম্পর্কে আমাদের একটা বেশ ভালো আইডিয়া হবে, বুঝছো? তো অধ্যায়ের শুরুতে আমরা আলোচনা করব হচ্ছে পরমাণুর মডেল। আজকে আলোচনা শুরু হবে। প্রথম টপিক হচ্ছে পরমাণুর মডেল। পরমাণুর মডেল, বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, শ্রোডিঞ্জার পরমাণু মডেল, এই পরমাণু মডেলগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন তারপর বোর পরমাণু মডেলের সাহায্যে, মূল টপিক এটা, খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং মূল টপিক এই অধ্যায়ের বলতে পারো। বোর পরমাণু মডেলের সাহায্যে, বোর পরমাণু মডেলের সাহায্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনরত ইলেকট্রনের কক্ষপথের এন-তম, মানে যে কোনো আর কি, এন-তম কক্ষপথের বেগ, ব্যাসার্ধ এবং শক্তি নির্ণয় সংক্রান্ত আলোচনা। এবং তারপরে আসে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের আকার
নিউক্লিয়াসের আকার, ব্যাসার্ধ এগুলা নির্ণয়, ঘনত্ব নির্ণয়। আকার পাইলে ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ পাইলে আমরা আয়তন পাবো, তারপর আয়তন পাইলে আমরা সেখান থেকে ঘনত্ব নির্ণয় করতে পারবো। এবার 4 নম্বর টপিক, এটা হচ্ছে এক পার্ট। এই যে 3টা টপিক লিখলাম, এই 3টা টপিক হচ্ছে এই অধ্যায়ের একটা পার্টের, এবং বাকি যে পার্টটা সেই পার্টটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র সৃজনশীল প্রশ্নের জন্য বা অ্যাডমিশন টেস্টের প্রশ্নের জন্য এই টপিক খুবই ইম্পর্টেন্ট। এবারও কিন্তু বুয়েটে এখান থেকে একটা কোশ্চেন আসছে, ঠিক আছে? এবারও বুয়েটে এখান থেকে একটা কোশ্চেন আসছে, আর বোর্ড পরীক্ষা তো আসবে, কলেজের পরীক্ষা তো কথাই নেই। তো খুবই ইম্পর্টেন্ট টপিক এবং খুবই সহজ। তুমি এ পর্যন্ত যা পড়ছো, তোমরা যা পড়ছো, ফিজিক্সের সবচেয়ে সহজ টপিক হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। এবার এরপরে আসো, এরপর আমরা পড়বো বন্ধন শক্তি, বাইন্ডিং এনার্জি ও ভর ত্রুটি এবং লাস্টের দিকে একটা টপিক আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া, ফিশন ফিউশন যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের পড়ার টপিকগুলো, বুঝছো? তো আজকে আমরা এই পরমাণুর মডেল থেকে, এখান থেকে আলোচনাটা শুরু করব, পরমাণুর মডেল নিয়ে আলোচনাটা শুরু করব। তো চলো, পরমাণুর মডেল। আজকে আমরা এই যে রকেট সায়েন্সের যে যুগে চলে আসছি, এটা কিন্তু একদিনে আসি নাই। এর পিছনে যুগ ধরে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম, তাদের চিন্তা ভাবনা, তাদের এক্সপেরিমেন্ট, তাদের থিওরির যে বেস ডেভেলপমেন্ট, এগুলা কিন্তু অনেকাংশে দায়ী আর কি। তো এভাবে আর কি একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম বিজ্ঞান এত উন্নত পর্যায়ে এসে পৌঁছেছে। তো পরমাণুর মডেল নিয়ে আলোচনা আমরা কি করব? কোন পদার্থের ক্ষুদ্রতম কণিকা, পরমাণু আমরা কাকে বলি? পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে। তুমি আশেপাশে যা কিছু দেখো, তার যে ক্ষুদ্রতম কণিকা, বিভিন্ন মৌলের বা যৌগের এই যে ক্ষুদ্রতম, একেবারে অ্যাটমিক লেভেলে গিয়ে যে আলোচনা, ক্ষুদ্রতম কণিকা, সেটা হচ্ছে পরমাণু। তো এই যে পরমাণু, এই পরমাণুর গঠনটা কেমন, এই পরমাণুর মধ্যে কি কি আছে এবং কিভাবে আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, এগুলার অবস্থানটা কেমন, এরা কিভাবে অবস্থান করতেছে, একটা পরমাণুর গঠনটা, আণবিক বিন্যাসটা কেমন হবে, সেই জিনিসটা আমরা জানতে চাই। তো সেটাই হচ্ছে পরমাণুর মডেল। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে এই পরমাণুর মডেলের বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করছে। তো এই পরমাণু মডেলের প্রস্তাবনাতে প্রথমেই যার নাম আসে সে হচ্ছে ডাল্টনের পরমাণু মডেল। এর আগেও ডেমোক্রিটাস, সেও পরমাণু মডেল নিয়ে কিছু কথা বলছিল, কিন্তু আমরা মূল আলোচনা যদি ধরি তাহলে ডাল্টন থেকেই হচ্ছে আলোচনা। তো প্রথম এই যে পরমাণু মডেল, সেটা হচ্ছে ডাল্টনের পরমাণু মডেল। ডাল্টনের পরমাণু মডেলের প্রস্তাবনার পরে দেখো, ডাল্টন যে পরমাণু মডেল দিয়েছে, তার মনে করো যে সবকিছু ঠিক না, বা কিছু ত্রুটি আছে, কিছু সীমাবদ্ধতা আছে, সেটাকে পরবর্তীতে সংশোধন করে একটু আপডেট পরমাণু মডেল নিয়ে হাজির হয়েছে আরো একজন বিজ্ঞানী পরবর্তী সময়ে, তার নাম হচ্ছে থমসন। তো তার নাম অনুযায়ী তার প্রদত্ত বা তার প্রস্তাবিত যে পরমাণু মডেল, সেটাকে বলা হয় থমসন পরমাণু মডেল। তাহলে আমরা একটু সিরিয়াল বাই কথাগুলো একটু লিখি। তো প্রথমে হচ্ছে ডাল্টন পরমাণু মডেল, দেন তারপর থমসন পরমাণু মডেল, এই থমসন পরমাণু মডেল, এটাকে পুডিং মডেলও বলে, অথবা ওয়াটারমেলন মডেল, মানে তরমুজ মডেল আর কি, ওয়াটারমেলন মডেলও বলে। তো পুডিং মডেল কেন বলে আমরা জানবো, একটু পরে জানবো, এক এক করে আমরা আলোচনা করবো এগুলা। এবার তারপরে এই থমসনের পরমাণু মডেলের এই সীমাবদ্ধতাগুলা বা থমসন পরমাণু মডেলের যে অজানা কথাগুলা, সেই অজানা কথাগুলাকে পরবর্তীতে সংশোধন করে নতুন করে পরমাণু মডেল নিয়ে হাজির হয়েছে বিজ্ঞানী রাদারফোর্ড। তার নাম অনুযায়ী তার প্রস্তাবিত পরমাণু মডেলকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেল।
পরমাণু মডেল, এটাকে সৌর মডেল বলা হয়। এরপরে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলাকে দূর করে দিয়েছে বিজ্ঞানী বোর, তার নাম অনুযায়ী বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। ঠিক আছে, তো মোটামুটি এই চারটার মধ্যে সবচেয়ে আপডেট এবং গ্রহণযোগ্য পরমাণু মডেল হচ্ছে বোর পরমাণু মডেল। এবং আমাদের যাবতীয় যত আলোচনা তোমরা কেমিস্ট্রিতেও করছো, আমরা ফিজিক্সে এখানেও পড়বো, এই যাবতীয় যত আলোচনা সেটা হচ্ছে বোর পরমাণু মডেলটা নিয়ে। এবার দেখো এই বোর পরমাণু মডেল, এটার মাধ্যমে আমরা পরমাণু মডেলের যে ধারণাটা আমরা পাই, নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণনরত ইলেকট্রনের যে আকৃতি পাই, যে সুনির্দিষ্ট কক্ষপথে একটা নির্দিষ্ট কক্ষপথে, যেমন সূর্যের চারপাশে বিভিন্ন অরবিটে যেমন গ্রহগুলো আবর্তিত হচ্ছে, ঠিক তেমনি ভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কিছু কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তিত হচ্ছে, এরকম একটা ধারণা আমরা পাই। এবং আমরা পরমাণু মডেলের যে চিত্রগুলা দেখি, তুমি কেমিস্ট্রি বইতে যে পরমাণু মডেলের যে চিত্রগুলা দেখো, যে এটা হচ্ছে ধরো যে নিউক্লিয়াসের চারপাশে এরকম অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন গুলা ঘুরতেছে, এগুলা হচ্ছে ইলেকট্রন, এগুলো হচ্ছে ইলেকট্রন। এই যে পরমাণু মডেলটা আমরা দেখি, আসলে বাস্তবে পরমাণু মডেলটা আসলে এরকম না, পরমাণুর আকৃতিটা আসলে এরকম না। তো এই ব্যাপারগুলাকে, এটাকে নতুন করে আবার আপডেট করে বিজ্ঞানী শ্রোডিঞ্জার, ডি ব্রগলি এরা আবার মনে করো যে নতুন প্রস্তাবনা বা ধারণার উপস্থাপন করছে। তো আমরা 5 নম্বর যে পরমাণু মডেলটা জানি সেটা হচ্ছে বিজ্ঞানী শ্রোডিঞ্জার পরমাণু মডেল, শ্রোডিঞ্জার পরমাণু মডেল, শ্রোডিঞ্জার পরমাণু মডেল। শ্রোডিঞ্জারের কথা হচ্ছে এরকম সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে নেই, নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে না, ইলেকট্রনগুলো অবস্থান করতেছে হচ্ছে ইলেকট্রন মেঘের মতো, মানে চারপাশে বিভিন্ন এই যে এলাকা, এই এলাকা হচ্ছে ইলেকট্রনের মেঘ, এর বিভিন্ন জায়গায় ইলেকট্রন অবস্থান করতে পারে। ইলেকট্রন কোন জায়গায় অবস্থান করবে, ইলেকট্রন সুনির্দিষ্টভাবে কোন জায়গায় অবস্থান করবে এইটা বলা যায় না, এটা হচ্ছে বা এটার আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারি না, বাট এবার সম্ভাবনার কথা এটা আমরা ইকুয়েশনের মাধ্যমে নির্ণয় করতে পারি। তো সেই ইকুয়েশনের উপস্থাপন করছে হচ্ছে বিজ্ঞানী শ্রোডিঞ্জার। তো বিজ্ঞানী শ্রোডিঞ্জার পরমাণু মডেল এইটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আপডেট পরমাণু মডেল। ঠিক আছে, কিন্তু আমরা শ্রোডিঞ্জার পরমাণু মডেল নিয়ে আলোচনা করব না, বুঝছো? আমাদের ফিজিক্স বইতে এখানে শ্রোডিঞ্জার পরমাণু মডেল নিয়ে আলোচনা নেই। তোমরা এর পরবর্তীতে যখন ফিজিক্স নিয়ে আরো মনে করো যে ডিটেলস মানে পড়াশোনা করবা, যদি কেউ ধরো যে ফিজিক্স সাবজেক্টের উপর, পিওর ফিজিক্সের উপর যদি কেউ পড়াশোনা করো, তখন তুমি এই জিনিসগুলো আরো দেখতে পারবা। ঠিক আছে, কিন্তু ধরো ইঞ্জিনিয়ারিং লাইনে বা মেডিকেল লাইনে গেলে তোমার আর এখান থেকে আর আলোচনা হবে না। কিন্তু যদি তুমি শুধুমাত্র ফিজিক্স নিয়ে পড়াশোনা করো বিভিন্ন ইউনিভার্সিটিতে, ধরো ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগরে শুধু ফিজিক্স নিয়ে পড়াশোনা করো, তাহলে তুমি এই জিনিসগুলো আরো খুব ডিটেলস জানতে পারবা। তো দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই যে অ্যাটমিক মডেলের হচ্ছে মানে পর্যায়ক্রমে বিজ্ঞানীরা কোন কোন মডেল নিয়ে হাজির হয়েছে তার একটা সুন্দর হচ্ছে একটা ক্রম দিয়ে এখানে চিত্র দেওয়া আছে। তো এটা হচ্ছে ডাল্টনের কথা অনুযায়ী পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণা, অবিভাজ্য ক্ষুদ্রতম কণা, জাস্ট একটা মনে করো যে নিরেট স্ফিয়ার গোলক, সেটাই হচ্ছে অ্যাটম। তো এটা হচ্ছে ডাল্টনের কথা। এবার তারপরে হচ্ছে বিজ্ঞানী থমসন, সে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, পরমাণু হচ্ছে একটা নিরেট গোলক, কিন্তু সেই নিরেট গোলকের মধ্যে ধনাত্মক চার্জ আছে এবং ঋণাত্মক চার্জ আছে। তো ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ কিভাবে আছে? ওয়াটারমেলন বা তরমুজ কাটার পরে দেখবা তরমুজের যে লাল যে জলীয় অংশ, তার মাঝখানে ছোট 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 কালো কালো তরমুজের বিচি থাকে। এই যে লাল জলীয় অংশ, এটা হচ্ছে পজিটিভ চার্জের আধার। আর এই যে ছোট 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 কালো কালো যে মানে তরমুজের যে বিচিগুলো আছে, এই বিচিগুলো হচ্ছে ইলেকট্রন। এটার সাথে কম্পেয়ার করেই বিজ্ঞানী থমসন সে পরমাণু মডেল উপস্থাপন করছে। এই কারণে তার এই পরমাণু মডেলটাকে তরমুজ মডেল মানে ওয়াটারমেলন বলেন বা পাম পুডিং মডেলটাও বলা হয়। এবার তারপর হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড, এই যে মাঝখানের জন্য হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা দূর করে বিজ্ঞানী বোর, এবং বোর পরমাণু মডেল বোর কি বলতেছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতেছে। কিন্তু বিজ্ঞানী শ্রোডিঞ্জার বলতেছে যে না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সুনির্দিষ্ট এরকম কোনো কক্ষপথে নেই, জাস্ট ইলেকট্রনগুলো এরকম একটা ঘন পুঞ্জীভূত মেঘের মতো অবস্থান করতেছে। এটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড, এই যে এই অংশটা এটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন মেঘ আর কি, বুঝতে পারছো? এইভাবে অবস্থান করতেছে। দেখো সুনির্দিষ্ট কোনো কক্ষপথ নেই, এই যে পজিটিভ চার্জ এটা হচ্ছে নিউক্লিয়াস, এর আশেপাশে ইলেকট্রন মেঘের মধ্যে অবস্থান করতেছে। এই যে আশেপাশে যে ইলেকট্রনের অবস্থান
অবস্থানের যে সম্ভাব্য এলাকাটা এটাকে বলা হচ্ছে ইলেকট্রন মেঘ। তো এই হচ্ছে কথা। তো চলো এবার আমরা একজন একজন করে একটু পরমাণু মডেলের কথাগুলো জানি। তো প্রথমে আসব বিজ্ঞানী ডাল্টন। তো ডাল্টন পরমাণু মডেলের এখানে যে কথাগুলা যেগুলো তোমরা ছোটবেলায় পড়ে আসছো, এখন এগুলা তো মনে করো তোমরা জানো, ঠিক আছে, তারপরও যারা জানো না তাদের জন্য জাস্ট আমি একটু কোনো মতে বলে যাচ্ছি, ঠিক আছে। এগুলা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, ক্লাস মেবি 9-10 থেকে তুমি পড়াশোনা করছো, বা অনেকে মনে করো যে ক্লাস 8 থেকে পড়াশোনা করছো এগুলা, ঠিক আছে। আমরা যখন পড়াশোনা করছি তখন তো ক্লাস 8 ডাল্টন পরমাণু মডেলটা পড়ছিলাম, ঠিক আছে, মুখস্থ করছিলাম, টানা মুখস্থ করছিলাম, মুখস্থ না করলে টিচার ধরে মারতো। কিন্তু এগুলো মুখস্থ করার কিছু না, খুবই বুঝে বুঝে জিনিসগুলা পড়তে হবে, চিত্রগুলা মাথায় রাখবা এবং কোন সময়ের কথা মাথায় রাখবা। এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে প্রথমকার পরমাণু মডেল, সবচেয়ে মনে করো যে মানে প্রথম, সবচেয়ে প্রথম সেটা হচ্ছে 1808 সালে। তো 1808 সালে সে কি ধারণা করছিল যে পদার্থের, যে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণিকা, এই ক্ষুদ্রতম অবিভাজ্য যে কণিকা, অবিভাজ্য যাকে আর ভাগ করা যায় না, সেই অবিভাজ্য ক্ষুদ্রতম কণিকার নাম দিয়েছিল বিজ্ঞানী ডাল্টন হচ্ছে পরমাণু, যেটাকে মানে ইংরেজিতে বলা হয় হচ্ছে অ্যাটম। এবারে এই অ্যাটম হচ্ছে ধরো যে কোনো একটা নির্দিষ্ট মৌলের সবগুলো অ্যাটম একই রকম হবে, কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের অ্যাটম গুলা কিন্তু ভিন্ন ভিন্ন হবে এবং তাদের ধর্ম ভিন্ন ভিন্ন হবে। যদি একই মৌলের আমি অ্যাটম চিন্তা করি, ধরো একই মৌলের অনেকগুলো অ্যাটম, তারা দেখতে একই রকম হবে, তাদের ধর্ম একই রকম হবে, কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের অ্যাটম ভিন্ন ভিন্ন, ধরো অক্সিজেন হাইড্রোজেন ভিন্ন ভিন্ন মৌল, তাহলে তাদের অ্যাটমের আকৃতি হবে আলাদা আলাদা, তাদের ধর্ম হবে আলাদা আলাদা, ঠিক আছে। তো এই কথাটাই বলা হচ্ছে। আর কি কথা বলা হচ্ছে যে দেখো অ্যান এলিমেন্ট সেটা হচ্ছে আইডেন্টিক্যাল, ওই যে কথাটা আমি এখন বললাম, যে কথাটা এখন বুঝালাম আর কি। আর ডিফারেন্ট এলিমেন্ট ডিফারেন্ট প্রপার্টিস, ঠিক আছে। মানে এখানে ছোট করে দেখো ইংরেজিতে ছোট করে এই মূল কথাগুলা লেখা আছে, কি ক্লিয়ার? হ্যাঁ 1808 সালে, 1808 সালে, ঠিক আছে। এবার আসো ডাল্টন পরমাণু মডেলের সাহায্যে আমরা যে জিনিসগুলোর ব্যাখ্যা পাচ্ছিলাম না, সেটা হচ্ছে এই যে পরমাণুর নিউক্লিয়াস কোথায়, বা ধরো যে পরমাণুতে যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ আছে, সেই পজিটিভ চার্জটাকে বলা হচ্ছে প্রোটন, আর নেগেটিভ চার্জটা হচ্ছে ইলেকট্রন। তো এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের অবস্থানটা কোথায়, এই পরমাণুকে ভাঙলে আমরা আর কি কি পাই, সেটা কিন্তু ডাল্টন বলতে পারেনি। ডাল্টন কিন্তু জানতোই না যে পরমাণুকে ভেঙে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলা পাই। তো পরবর্তীতে বিজ্ঞানী থমসন, যে থমসন আর কি, ঠিক আছে, যে থমসন, এটার পুরো নাম কি? পুরো নাম হচ্ছে জোসেফ জন থমসন। তো বিজ্ঞানী যে থমসন, সে হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখলো যে পরমাণুর মধ্যে দুই ধরনের চার্জ বিদ্যমান, নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ এরা কিভাবে অবস্থান করতেছে। একটা তরমুজের মধ্যে, একটা তরমুজকে কাটলা, ধরো তরমুজকে কাটার পরে দেখো এই যে ছোট 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 এই যে কালো কালো যে বিচিগুলো আছে, এই বিচিগুলা হচ্ছে ইলেকট্রন, এবং এই যে জলীয়, যে লাল যে জলীয় অংশ, যে অংশটুকু খাওয়ার মতো অংশ আর কি, ওই অংশটুকু হচ্ছে পজিটিভ চার্জের আধার। তাহলে এরকম পজিটিভ চার্জের মানে পরমাণুতে পজিটিভ চার্জের আধারের মধ্যে নেগেটিভ চার্জ ছড়ানো আছে। এটাকে পুডিং মডেলও বলে, কিসমিস বা পুডিং মডেল। মনে করো পায়েসে কিসমিস দেওয়া হয়, তো পায়েসের মধ্যে বা সেমাইয়ের মধ্যে যখন কিসমিস দেওয়া হয়, তখন এই কিসমিস গুলা কি সুনির্দিষ্ট কোনো নিয়ম অনুযায়ী পাত্রে ছড়ানো থাকে না। তুমি মনে করো এক চামচ পায়েস যখন মুখে দিবা, দেখবা এক চামচে 2টা কিসমিসও পাইতে পারো, আবার কোনো চামচে কিসমিস নাও পাইতে পারো। মানে কিসমিস গুলো একটা কিসমিস থেকে আরেকটা কিসমিস কত দূরে থাকবে এরকম কোনো সুনির্দিষ্ট কিন্তু নিয়ম নেই, যেমন ইচ্ছা তেমন ভাবে আর কি ছড়াই ছিটাই থাকবে, পুরো পায়েসের মধ্যে ছড়াই ছিটাই থাকবে, যেমন পুরো তরমুজের মধ্যে বিচিগুলো এরকম ছড়ানো ছিটানো থাকবে, কোনো সুনির্দিষ্ট নিয়ম মেনে থাকবে না। তো ঠিক তেমনি পরমাণুর মধ্যে, পরমাণুর যে নিরেট স্ফিয়ারটা আছে, গোলকটা আছে, তার মধ্যে পুরোটাই হচ্ছে পজিটিভ চার্জের আধার, এবং তার মধ্যে নেগেটিভ চার্জগুলো ছড়ানো ছিটানো আছে সুনির্দিষ্ট কোনো নিয়ম মেনে না। একজন বলছে ভাইয়া এগুলা কি নোট করবো? কোনো দরকার নেই এগুলো নোট করার, জাস্ট আমার কথাগুলো শোনো, এই স্লাইড তো তোমাকে দিয়ে দিব, তুমি একবার স্লাইড পড়ে নিবা, আর এগুলো সব বইতে আছে, ঠিক আছে। নোট করার দরকার নেই। নোট করবা হচ্ছে ম্যাথমেটিক্যাল অংশ, যেখান থেকে আমি ডেরিভেশন শুরু করব, যেখান থেকে আমি লেখা শুরু করবো সেখান থেকে তুমি লেখা শুরু করবা, বুঝছো? আপাতত জাস্ট আমার কথাগুলো শোনো, জাস্ট একবার রিভাইজ, এই জিনিসগুলো আমরা পড়ছি আগে, জানি আগে, জিনিসগুলো একবার রিভাইজ দিচ্ছি। তো এই হচ্ছে থমসনের পরমাণু মডেলের প্রস্তাবনা। থমসন পরমাণু মডেলের কথা অনুযায়ী এই জিনিসগুলো আমরা জানতে পারি। তো এটাকে পাম পুডিং মডেলও বলা হয়, তারপর ওয়াটারমেলন মডেলও বলা হয়। এবার আসো তাহলে এখানে দেখো কিছু কথা লেখা আছে যে থমসন সে হচ্ছে অ্যাটম কনসিস্ট হচ্ছে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ দিয়ে, সেই জিনিসটা বলছে।
তো ইলেকট্রিক্যালি এটা নিউট্রাল। এই যে থমসন পরমাণু মডেলের কথা অনুযায়ী পরমাণু হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। কেন? যতটুকু পজিটিভ চার্জ আছে ঠিক তার সমান সমান নেগেটিভ চার্জ আছে, মানে পজিটিভ চার্জ সমান সমান, একটু কালো কালি দিয়ে লিখি, পজিটিভ চার্জ সমান সমান নেগেটিভ চার্জ, মোট নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ এরা পরস্পর সমান সমান। ও এটা দেখাই যাচ্ছে না। পজিটিভ চার্জ সমান সমান নেগেটিভ চার্জ, তাহলে হোল অ্যাটম ইজ নিউট্রাল, একেবারেই নিউট্রাল। ঠিক আছে, এবার আসো, এই যে থমসন পরমাণু মডেল এটা খুব ব্যাকডেটেড হয়ে গেছে, এটার আপডেট ভার্সন হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড কি করছে শোনো, রাদারফোর্ডের নির্দেশে দুইজন বিজ্ঞানী কাজটা করছে। ঠিক আছে, যেমন আমরা মনে করো যখন আর কি রুয়েটে যখন লাস্ট সেমিস্টারে থিসিস করি, তখন থিসিসের কাজ করি আমরা, কিন্তু আমাদের মনে করো যে অ্যাডভাইজার থাকে, একজন টিচার থিসিস অ্যাডভাইজার বা সুপারভাইজার থাকে। তো সেই স্যারের নির্দেশে সেই স্যার আমাদের বলে এই করতে হবে, আমরা কাজগুলো করে নিয়ে আসি। তো ঠিক তেমনি ভাবে আর কি, যে রাদারফোর্ডের নির্দেশে দুইজন বিজ্ঞানী, একজন হচ্ছে গাইগার আর একজন মেবি হচ্ছে মার্সডেন বা এরকম কিছু একটা, ঠিক আছে, একটু বইতে দেখে নিও। তো এই দুইজন বিজ্ঞানী তারা হচ্ছে স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ একটা পরীক্ষা করে, আলফা কণার বিক্ষেপণ একটা পরীক্ষা করে। তো কি পরীক্ষা দেখো একটু, আমি এখানে ছোট্ট করে বলি। একটা জিঙ্ক সালফাইডের পর্দা, এই যে বৃত্তাকার একটা সার্কুলার জিঙ্ক সালফাইডের পর্দা নেওয়া হয়। এই যে এটা হচ্ছে জিঙ্ক সালফাইড কেন? কারণ জিঙ্ক সালফাইড হচ্ছে অপটিক্যালি মনে করো যে সেন্সিটিভ। ঠিক আছে, যদি জিঙ্ক সালফাইডের পর্দায় মনে করো যে আলফা কণা গিয়ে প্রতিক্ষিপ্ত হয়, তাহলে কিন্তু আলোর বিক্ষেপণ দেয়, আলোর প্রতিপ্রভা সৃষ্টি করে। ঠিক আছে, আলোর প্রতিপ্রভা সৃষ্টি করে, এটা হচ্ছে অপটিক্যালি সেন্সিটিভ। এই কারণে আমরা জিঙ্ক সালফাইড নিই। একটা স্বর্ণের পাত খুবই পাতলা পুরুত্বের, মেবি এটার পুরুত্ব হচ্ছে 6 × 10⁻⁷ মিটার, এর কাছাকাছি পুরুত্ব নেওয়া হয়েছিল, 6 × 10⁻⁷ মিটার। এই পুরুত্বের একটা খুবই নগণ্য পুরুত্বের একটা স্বর্ণের পাত, সোনার পাত নেওয়া হইল। এবার নিয়ে এইখান থেকে আলফা কণা ছুড়ে দেওয়া হলো। ঠিক আছে, কোনো মনে করো যে তেজস্ক্রিয় ধাতু এখানে আছে, সেই তেজস্ক্রিয় ধাতু থেকে যে আলফা কণার বিচ্ছুরণ হয়, তো সেরকম আলফা কণা ছুড়ে দেওয়া হলো। এটাকে বলা হয় হচ্ছে মানে মানে এইটা হচ্ছে একটা, যেমন আমরা বলি না ইলেকট্রন গান মানে ইলেকট্রন গুলি করে, ইলেকট্রন ছুড়ে দেয়। তো এটা ইলেকট্রন গান না, এটা হচ্ছে আলফা পার্টিকেলের গান। ঠিক আছে, এখান থেকে আলফা পার্টিকেল ছুড়ে দেয়। তো এখান থেকে অনেকগুলো এরকম এই যে আলফা পার্টিকেল ছুড়ে দিল, দেখো এই যে এইগুলো হচ্ছে সব আলফা পার্টিকেল ছুড়ে দিল। তো এরকম আলফা পার্টিকেল ছুড়ে দেওয়ার পরে কি ঘটনা ঘটলো, আলফা পার্টিকেল 0.0004 সেন্টিমিটার, এইটা কিন্তু ফিজিক্সের বইতে এটা লেখা আছে। ঠিক আছে, রাদারফোর্ডের দুইজন সহকর্মী গাইগার ও মার্সডেন পরীক্ষাটি করেছিলেন, তাহলে আমি ঠিকই বলছি। হ্যাঁ, এই ফিজিক্সের 6 × 10⁻⁷ মিটার লেখা আছে মেবি ইসাক স্যারের বইতে, বুঝছো? তো ফিজিক্সের কোশ্চেন আসলে ফিজিক্সের এই যে ইনফরমেশন গুলা এক এক বইতে এক এক রকম দেওয়া থাকে। এটা মানে তোমাদের জন্য কি বলবো, এটা মনে করো যে আমারও খুব বিরক্ত লাগে। এই যে একজন বলছো কেমিস্ট্রিতে আমরা পড়ছি 0.004 সেন্টিমিটার, তো এই দুই জায়গায় দুই রকম, বলো তো মেজাজটা গরম লাগে না? তো যাই হোক, তোমরা যাদের মেডিকেল টার্গেট, শোনো, ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটিতে এই ইনফরমেশনের এমসিকিউ আসবে না। প্রথম কথা হচ্ছে এইটা, এই টাইপের ইনফরমেশনের এমসিকিউ আসবে না। তো ইঞ্জিনিয়ারিং এবং যাদের ভার্সিটি টার্গেট তাদের ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু যাদের মেডিকেল টার্গেট তারা ইসাক স্যারের বইটা ফলো করবা। ইসাক স্যারের বইতে যদি 2+2 4 মানে 5ও লেখা থাকে, ওইটাই দেওয়ার ট্রাই করবা। কারণ ইসাক স্যারের বইটা মানে মেডিকেলে এমন ভাবে অন্ধের মতো ফলো করে, আই ডোন্ট নো হোয়াই, বাট এমন ভাবে অন্ধের মতো ফলো করে। তো এই কারণে ইসাক স্যারের বইটাই তোমরা মেডিকেল টার্গেট যারা, মেডিকেল স্টুডেন্ট যারা, তারা ওই জিনিসটাই ফলো করবে, বুঝছো? তো যাই হোক, আমি ইসাক স্যারের বইটাই মনে হয় লিখছি, আমার যতদূর জানা এইটাই হচ্ছে 6 × 10⁻⁷ মিটার। তো যাই হোক, আলফা পার্টিকেল যদি ছুড়ে দেওয়া হয় তাহলে কি হবে, এই যে স্বর্ণের যে পাতটা, এই পাতটা ভেদ করে আলফা পার্টিকেল গিয়ে জিঙ্ক সালফাইডের যে পর্দাটা রাখা আছে সেই পর্দায় গিয়ে প্রতিপ্রভা সৃষ্টি করবে, বুঝছো? তো অনেকে মনে করতে পারে ভাই আলফা পার্টিকেল স্বর্ণের পাত ভেদ করে চলে যাবে। হ্যাঁ, ভেদ করে চলে যাবে, কারণ আলফা পার্টিকেলের ভেদন ক্ষমতা অনেক বেশি, সেই স্বর্ণের পাত ভেদ করে চলে যেতে পারে। ঠিক আছে, আমরা এই যে বিভিন্ন ধরো যে মেডিকেলে এক্সরের কাজে যে ব্যবহার করি না তেজস্ক্রিয় রেগুলা ব্যবহার করি না, কেন? কারণ এদের উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন, চামড়া ভেদ করতে পারে, হাড় ভেদ করতে পারে।
ঠিক আছে, বা ধরো যে স্বর্ণের পাত, ধাতুর পাত ভেদ করতে পারে। এই কারণে হচ্ছে যে এয়ারপোর্টে বা ধরো যে চোরাচালান প্রতিরোধে যখন আর কে স্ক্যান করা হয়, ঠিক আছে, বা মনে করো যে কোনো অবৈধ কোনো সরঞ্জাম আছে কিনা, বা সাপোজ কোনো বিস্ফোরক আছে কিনা, এগুলো স্ক্যান করে যে ধরা হয়, এইগুলোর কাজে এই উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন রেগুলার কিন্তু ব্যবহার করা হয়। তো এরকম উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলফা পার্টিকেল ছুড়ে দেওয়া হয়েছে। আলফা পার্টিকেল ছুড়ে দেওয়া হলে দেখা যায় যতগুলো আলফা পার্টিকেল ছুড়ে দেওয়া হলো, এখান থেকে মনে করো অনেকগুলো, ধরো 1 লক্ষ আলফা পার্টিকেল ছুড়ে দেওয়া হলো, বেশিরভাগ আলফা পার্টিকেল একেবারে সোজা, একেবারে সোজা, দেখো বেশিরভাগ, এটা হচ্ছে বেশিরভাগ আলফা পার্টিকেল একেবারে সোজা চলে যায়, সোজা গিয়ে এই জিঙ্ক সালফাইডের পর্দার উপর গিয়ে পড়ে। আর এখানে যখন পড়বে তখন এরকম জ্বলে উঠবে, মানে অপটিক্যালি সেন্সিটিভ, তো যখনই আলফা পার্টিকেল গিয়ে এই জিঙ্ক সালফাইডের পর্দায় পড়বে তখন জ্বলে উঠবে, আমি বুঝতে পারবো যে ওখানে গিয়ে একটা আলফা পার্টিকেল গিয়ে হিট করছে, আঘাত করছে। কি কথা হচ্ছে ক্লিয়ার? আর কিছু সংখ্যক, ঠিক আছে, খুবই কম কিছু সংখ্যক, বেশিরভাগই কিন্তু সোজা চলে যাবে। ভালো করে বুঝিও কথাগুলা, পয়েন্টগুলা ভালো করে বুঝিও, বেশিরভাগ সোজা চলে যাবে। কিছু সংখ্যক, ঠিক আছে, কিছু সংখ্যক দেখা যাবে সামান্য বেঁকে যাবে। যেমন এইটা দেখো সামান্য বেঁকে গেছে, এটা এই যে এটা সামান্য বেঁকে গেছে, তারপরে এটাও কিন্তু বেঁকে গেছে একটু, এটাও কিন্তু একটু বেঁকে গেছে। তো বেঁকে ওই পাশেই জিঙ্ক মানে এই যে স্বর্ণের যে পাতটা আছে সেই পাতের ওই পাশেই জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে প্রতিপ্রভা সৃষ্টি করবে। এই যে এখানে যখন আলো জ্বলে উঠবে, ধরো আলফা পার্টিকেল তো আমি দেখতে পারবো না, কিন্তু এখানে যখন আলো জ্বলে উঠবে, এখানে যখন এরকম আলো জ্বলে উঠবে তখন আমি বুঝতে পারবো যে এখানে গিয়ে একটা আলফা পার্টিকেল হিট করছে। ঠিক আছে, এই কারণে আমরা জিঙ্ক সালফাইড পর্দাটা ব্যবহার করি, বুঝছো? তো এবার আসো, তাহলে ম্যাক্সিমাম সংখ্যক সোজাসুজি চলে যাবে, কিছু সংখ্যক সামান্য বেঁকে যাবে, এবং একেবারে মনে করো যে পুরোপুরি একেবারে ধরো যে ব্যাক করে চলে আসবে, পুরোপুরি ব্যাক করবে, এরকম মনে করো 1 লাখে একটা দুইটা, 1 লাখে একটা দুইটা। তো 1 লাখে একটা দুইটা পুরোপুরি ব্যাক করে, পুরোপুরি আবার ব্যাক করে মনে করো এইদিকে চলে আসবে। তো এই যে পুরোপুরি ব্যাক করে চলে আসতেছে, তাহলে আমরা পর্যবেক্ষণ করলাম তিনটা জিনিস। এক, বেশিরভাগ সংখ্যক সোজাসুজি চলে গেল, সামান্য কিছু সংখ্যক বেঁকে গেল, সামান্য বেঁকে গেল, এবং মনে করো যে খুবই অল্প সংখ্যক সেটা হচ্ছে একেবারে সোজাসুজি 180 ডিগ্রি বিক্ষেপিত হয়ে সোজাসুজি চলে আসে, সোজাসুজি ব্যাক করলো আর কি, ফিরে গেল। তো এই ঘটনাগুলো আমরা দেখতে পারলাম। এবার এই ঘটনাগুলো থেকে আমরা কিছু ডিসিশন নিতে পারি। তো ডিসিশন গুলা দেখো, পরীক্ষা থেকে মানে পরীক্ষা পর্যবেক্ষণ, সেখান থেকে সিদ্ধান্ত। তাহলে পরীক্ষা করলাম, পরীক্ষা করে আমরা কিছু ঘটনা পর্যবেক্ষণ করলাম, এবং এই পর্যবেক্ষণ গুলা থেকে সিদ্ধান্ত। তো দেখো আমি পর্যবেক্ষণ লিখতেছি এবং একটু ছোট করে সিদ্ধান্ত গুলো লিখতেছি, যে বেশিরভাগ সোজাসুজি চলে যায়, বেশিরভাগ আলফা রে সোজাসুজি যায়, সোজাসুজি চলে যায়, বেশিরভাগ আলফা রে সোজাসুজি চলে যায়। তাহলে বেশিরভাগ আলফা রে যদি সোজাসুজি চলে যায়, তার মানে পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। এই যে স্বর্ণের পাত, এই স্বর্ণের পাতটা পরমাণু দিয়ে গঠিত না, ক্ষুদ্র ক্ষুদ্র কণা, পরমাণু, অ্যাটম দিয়ে গঠিত না? তাহলে সোজাসুজি যদি চলে যায়, না বেঁকে ম্যাক্সিমাম যদি সোজাসুজি চলে যায়, তার মানে এর ম্যাক্সিমাম জায়গাটাই ফাঁকা, পরমাণুর ম্যাক্সিমাম জায়গাটাই ফাঁকা। কথা বুঝছো? যদি ম্যাক্সিমাম জায়গা ফাঁকা না হইতো, তাহলে তো আলফা পার্টিকেল বেশিরভাগ তো সোজা যাইতে পারতো না, বেঁকে চলে আসতো বেশিরভাগ। তার মানে আমরা এই পর্যবেক্ষণ থেকে এই কথাটা বলতে পারি যে যেহেতু বেশিরভাগ সোজাসুজি চলে গেছে, সুতরাং পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, পরমাণুর ম্যাক্সিমাম জায়গা ফাঁকা, তাহলে এই কথাটা আমরা বলতে পারি। এবার দেখো দ্বিতীয় যে পর্যবেক্ষণটা ছিল আমাদের, দ্বিতীয় পর্যবেক্ষণটা কি? কিছু সংখ্যক সামান্য বেঁকে আসে, কিছু সংখ্যক সামান্য বেঁকে যায়, বেঁকে গিয়ে জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে। কিছু সংখ্যক সামান্য বেঁকে যায়, তাহলে ভাই কিছু সংখ্যক যদি সামান্য বেঁকে যায় তার মানে কি? কিছু সংখ্যক সামান্য বেঁকে যাচ্ছে তার মানে কি? তার মানে হচ্ছে পরমাণুর মধ্যে এমন একটা জায়গা আছে, ভালো করে বুঝিও কথাগুলো, পরমাণুর মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গায় কিছু পজিটিভ চার্জ পুঞ্জীভূত হয়ে আছে, এই কারণে সামান্য বেঁকে গেছে। ধরো যদি এরকম হয়, এখানে যদি পজিটিভ চার্জ থাকে, ধরো এটা চার্জ থাকে, ধরো এটা পজিটিভ,
তাহলে কি হবে, যে আলফা পার্টিকেলটা কি এইভাবে আঘাত করতেছে, ধরো এখানে কি আঘাত করতেছে, সেটা বেঁকে এইদিকে চলে যাবে। যেটা কি এখানে আঘাত করতেছে সেটা বেঁকে এই যে সামান্য বেঁকে এইদিকে চলে যাবে। এই কথা কি বুঝছো? তাহলে যদি মাঝখানে এইখানে কোনো জায়গায় যদি কিছু সংখ্যক পজিটিভ চার্জ পুঞ্জীভূত থাকে, তাহলে দেখো যখন গিয়ে হিট করবে, ধাক্কা দিবে, পজিটিভ চার্জের সাথে যখন ধাক্কা লাগবে তখন কিন্তু বেঁকে বেঁকে চলে যাবে, সামান্য বেঁকে চলে যাবে। কি কথা কি বুঝছো? তাহলে কিছু কিছু সংখ্যক যেহেতু সামান্য বেঁকে চলে যায়, তার মানে এই কথার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে পরমাণুর মধ্যে কোনো একটা জায়গায় পজিটিভ চার্জ পুঞ্জীভূত হয়ে আছে। পজিটিভ চার্জ মানে তো প্রোটন, তাহলে প্রোটন পুঞ্জীভূত হয়ে আছে। এই যে জায়গাটাতে পজিটিভ চার্জ বা প্রোটন পুঞ্জীভূত হয়ে আছে এটাই হচ্ছে নিউক্লিয়াস। তাহলে যেহেতু কিছু সংখ্যক সামান্য বেঁকে যাচ্ছে, তার মানে পজিটিভ চার্জ পুঞ্জীভূত হয়ে আছে, যে জায়গাটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা এখান থেকে নিউক্লিয়াসের ধারণাটা পাচ্ছি, নিউক্লিয়াস বা পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ অনেকে বলতে পারে ভাই ইলেকট্রনও তো আছে। এই যে ধরো যে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে তো ইলেকট্রন আছে। হ্যাঁ, এবার শোনো, ইলেকট্রনের সাথে কি আলফা পার্টিকেলের ধাক্কা লাগতেছে না লাগতেছে? ভালো করে বুঝিও। ইলেকট্রনের সাথে যদি আলফা পার্টিকেলের ধাক্কা লাগে তাহলে কিছু হবে না, বাঁকবে না, সোজাই চলে যাবে। কিন্তু নিউক্লিয়াসের সাথে যখন ধাক্কা লাগতেছে তখন বেঁকে এদিকে সরে যাচ্ছে, নিউক্লিয়াসের সাথে ধাক্কা লাগতেছে তখন বেঁকে এদিকে চলে যাচ্ছে। কিন্তু যখন ইলেকট্রনের সাথে ধাক্কা লাগতেছে বা ফাঁকা জায়গার মধ্য দিয়ে যাচ্ছে তখন সোজা চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে কেন? কারণ ইলেকট্রনের তুলনায় আলফা পার্টিকেল প্রায় ধরো 7000 গুণ ভারী। তাহলে দেখো একটা হালকা জিনিস তার চেয়ে 7000 গুণ ভারী একটা জিনিস, তো সেইটা যখন ওই হালকা জিনিসটাকে ধাক্কা দিবে, ইলেকট্রন হালকা, তার তুলনায় আলফা পার্টিকেল ইলেকট্রনের ম্যাস অনেক কম, ভর অনেক কম, আর আলফা পার্টিকেল ভর অনেক বেশি। তো সেইটা গিয়ে যখন ইলেকট্রনকে ধাক্কা দিবে, তাহলে ধাক্কা দিয়ে তো মনে করো সোজাই চলে যাবে। খুবই সহজ কথা, ধরো একটা ছোট একটা বাইসাইকেল, আর তার সাথে মনে করো যে একটা বিশাল ভারী একটা ট্রাক এসে ধাক্কা দিল, তো ধাক্কা দিয়ে কি মনে করো যে সাইকেলকে রাখবে, তো ওটাকে ঠেলে নিয়ে সোজা চলে যাবে। কি ক্লিয়ার? কিন্তু মনে করো দুইটা ট্রাক এইটা যদি সংঘর্ষ হয়, তাহলে দুইটা ট্রাকের সংঘর্ষে মনে করো একটা ট্রাক স্থির দাঁড়ানো আর একটা ট্রাক এসে ধাক্কা দিল, তাহলে যে ধাক্কা দিচ্ছে সেই কিন্তু বেঁকে টেকে যাবে। কি ক্লিয়ার? তাহলে মনে করো নিজের চেয়ে হালকা জিনিসের সাথে যখন ধাক্কা লাগবে তখন গতির দিক তেমন চেঞ্জ হবে না, তুমি সোজাসুজি চলে যেতে পারবা খুবই হালকা জিনিসের সাথে যদি ধাক্কা লাগে। কিন্তু নিজের চেয়ে যদি ভারী জিনিসের সাথে ধাক্কা লাগে তখন তুমিই বেঁকে যাবা। ঠিক আছে, তুমি দৌড় দিছো কিন্তু তোমার সামনে একটা নিজের চেয়ে একটা ভারী কিছু, তাহলে ধাক্কা লাগলে তুমিই তো বেঁকে অন্যদিকে চলে যাবে। তাহলে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আছে আর আলফা পার্টিকেল নিজেও পজিটিভ চার্জ। এই কারণে আলফা পার্টিকেল যখন ধাক্কা লাগাচ্ছে তখন বেঁকে যাচ্ছে। এবং এবং মনে করো 20,000-এ, যেহেতু কেমিস্ট্রির কথা বলতে হয় অনেকে, তো 20,000 একটি বা 1,00,000 একটি, সেটা পুরোপুরি এইভাবে বেঁকে চলে আসতেছে, একেবারে পুরোপুরি যেভাবে গেল সেইভাবে বেঁকে চলে আসতেছে। তাহলে বেঁকে চলে আসতেছে কার জন্য? অবশ্যই ভারী কেউ একটা আছে এবং যে অবশ্যই পজিটিভ চার্জ, এই কারণে আলফা পার্টিকেল বেঁকে চলে আসতেছে। তাহলে আলফা পার্টিকেলের চেয়ে ভারী কিছু একটা আছে এবং এই ভারী কিছু একটা ওটা পজিটিভ চার্জ, এই কারণে বেঁকে চলে আসতেছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা নিউক্লিয়াসের ধারণা পাই। এই নিউক্লিয়াস আবিষ্কার করে কে? রাদারফোর্ড। ঠিক আছে, নিউক্লিয়াস আবিষ্কার করে কে? রাদারফোর্ড। বুঝছো? ইলেকট্রন আবিষ্কার করে কে? বিজ্ঞানী জে জে থমসন। কেমিস্ট্রিতে মানে ইসে কিন্তু আসবে এমসিকিউতে। আর নিউক্লিয়াস আবিষ্কার করে কে? নিউক্লিয়াস আবিষ্কার করে বিজ্ঞানী রাদারফোর্ড। কোন পরীক্ষার মাধ্যমে? এই স্বর্ণপাত আলফা বিক্ষেপণ যে পরীক্ষাটা, এর মাধ্যমে। বুঝলা? এবার আরেকটা কথা ছিল, সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে যে এই যে অলরেডি সেটা বলেই ফেলছি যে একটা পুরোপুরি বেঁকে চলে আসতেছে। ঠিক আছে, এই যে খুবই খুবই কম সংখ্যক পুরোপুরি বেঁকে চলে আসতেছে। তো খুবই কম সংখ্যক পুরোপুরি বেঁকে চলে আসতেছে, তার কারণটাই হচ্ছে ইলেকট্রনের সাথে ধাক্কা খেয়ে সোজাসুজি চলে যাচ্ছে। ম্যাক্সিমাম জায়গাটা ফাঁকা, ইলেকট্রনের সাথে ধাক্কা খেয়ে বাদ বাকিগুলো সোজাসুজি চলে যাচ্ছে। যেটা পুরোপুরি বেঁকে চলে আসতেছে সেটা আসলে সেটা আসলে নিউক্লিয়াসের সাথে ধাক্কা লাগতেছে। ঠিক ক্লিয়ার? তো এটাই হচ্ছে কথা। তাহলে আমরা এই পর্যবেক্ষণ থেকে আমরা সিদ্ধান্তগুলো লিখে ফেললাম। এবার আসো এই যে নিউক্লিয়ার পরমাণু মডেল, রাদারফোর্ডের যে পরমাণু মডেল, দেখো যে আলোচনাটা আমরা একটু আগে করলাম, ঠিক আছে, যে আলোচনাটা আমরা একটু আগে করলাম, সেই আলোচনার উপর মানে ভিত্তি করে বা সেই এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু মানে পরমাণুর একটা মানে আকৃতি আমরা ভেবে নিতে পারি। কি আকৃতি? মাঝখানে থাকবে নিউক্লিয়াস, পজিটিভ চার্জের কিছু একটা, আশেপাশের ম্যাক্সিমাম জায়গা থাকবে ফাঁকা এবং আশেপাশে ইলেকট্রন গুলো থাকবে। ঠিক আছে, আশেপাশে কি থাকবে? ইলেকট্রন গুলো থাকবে। তো সেটাই দেখো যে এই কালি দিয়ে যেটা লেখা আছে, এই যে হালকা যে কালোটা মানে কালারটা যেটা আছে,
সেটা হচ্ছে ফাঁকা জায়গা। এই যে এটা হচ্ছে ফাঁকা জায়গা, এবং এই ফাঁকা জায়গার মধ্যে দেখো এই যে ইলেকট্রন, এক একটা কক্ষপথে ইলেকট্রন গুলা ঘুরতেছে, এই যে, আর মাঝখানের এই যে জায়গাটা, এটা হচ্ছে সেই পজিটিভ চার্জ বা নিউক্লিয়াস। তাহলে এরকম একটা আকৃতি কিন্তু আমরা পাচ্ছি। কি কথা কি বুঝছো? এরকম একটা আকৃতি আমরা পাচ্ছি। তো বিজ্ঞানী রাদারফোর্ড সেই কথাগুলাই বলছে। দেখো, অ্যাটমস আর মেইনলি এমটি স্পেস, তারপরে পজিটিভ চার্জ ইজ কনসেন্ট্রেটেড এট দ্য সেন্টার অফ দ্য অ্যাটম, আর দ্য সেন্টার অফ দ্য অ্যাটম, দিস ইজ কল্ড নিউক্লিয়াস, আর দ্য সেন্টার অফ অ্যাটম ইকুয়াল টু নিউক্লিয়াস। দেখো দ্য নিউক্লিয়াস লেখা আছে, আর ইলেকট্রনস মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গুলা আবর্তিত হচ্ছে। কি ক্লিয়ার? তো এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এবার রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, ঠিক আছে, বই থেকে খুব সুন্দর করে আমি এই যে মার্ক করে দিচ্ছি 2 মার্কের প্রশ্নের জন্য, যেটা পড়বা, বুঝছো? 2 মার্কের প্রশ্নের জন্য রাদারফোর্ডের এই সীমাবদ্ধতাটা পড়বা। সীমাবদ্ধতা আমি একটু আলোচনাও করে দিচ্ছি, ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি। এটা 2 মার্কের জন্য, অনুধাবনমূলক প্রশ্নের জন্য, বুঝছো? অনুধাবনমূলক প্রশ্নের জন্য সীমাবদ্ধতাটা পড়বা। তো সীমাবদ্ধতা কি তোমরা কেমিস্ট্রিতে পড়ছো? সেই সীমাবদ্ধতা হচ্ছে যে ইলেকট্রন গুলা যখন এই কক্ষপথে আবর্তিত হতে থাকে, তখন সে ক্রমাগত শক্তি বিকিরণ করে। এবার আমার প্রশ্ন হচ্ছে কেন? এই কথাটা আমাদের বইতে লেখা আছে যে ইলেকট্রন গুলা যখন ঘূর্ণনরত থাকে, নিউক্লিয়াসের চারপাশে যখন ঘূর্ণনরত থাকে, এই যে ঘূর্ণনরত আছে, এই ঘূর্ণনরত থাকা অবস্থায় তারা শক্তি বিকিরণ করে। তো শক্তি ক্রমাগত শক্তি বিকিরণ করে কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন শক্তি বিকিরণ করে? তো শক্তি বিকিরণ করে তার কারণ হচ্ছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ যে ইকুয়েশন, তো সেই তত্ত্ব অনুযায়ী, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন তত্ত্ব অনুযায়ী, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী, যদি কোনো চার্জ, ভালো করে শুনিও কথাটা, এই জিনিসটা আমরা আরো ভালো বুঝতে পারতাম যদি আমরা চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় পড়তাম, যে যদি কোনো চার্জ ত্বরণ নিয়ে মুভ করে, যদি কোনো চার্জ ত্বরণ নিয়ে গতিশীল থাকে, তাহলে সে ক্রমাগত শক্তি বিকিরণ করবে ত্বরণ নিয়ে। তো তুমি দেখো তো, এই যে এটা হচ্ছে ইলেকট্রন, এখানে একটু লিখে দেখাই, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে এই যে ঘুরতেছে ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, আর নিউক্লিয়াস আছে প্রোটন, পজিটিভ চার্জ। একটু আগে রাদারফোর্ডের পরীক্ষা দিয়ে আমরা প্রমাণ করছি। তো এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ এরা তো পরস্পরকে আকর্ষণ করবে। তো এরা যে পরস্পরকে আকর্ষণ করবে, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে তড়িৎ বল, তড়িৎ যে কুলম্ব বল সেটা। তাহলে এই বল দিয়ে আকর্ষণ করতেছে, তো এই বল দিয়ে কোন দিকে আকর্ষিত হচ্ছে? কেন্দ্রের দিকে। তো কেন্দ্রের দিকে আকর্ষিত হওয়ার কারণে তো কেন্দ্রমুখী বল থাকবে, এফ ই, এটা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, কেন্দ্রমুখী বলের যোগান দিবে, বুঝছো? তাহলে কেন্দ্রমুখী বলের যেহেতু যোগান দিচ্ছে, কেন্দ্রমুখী বলই যেহেতু আছে, তার মানে কেন্দ্রমুখী ত্বরণ আছে না? কেন্দ্রমুখী ত্বরণ আছে, কেন্দ্রের দিকে ত্বরণ আছে। তাহলে এই যে চার্জ, এই চার্জ কি করতেছে? ত্বরণ নিয়ে মুভ করতেছে, ত্বরণ নিয়ে বৃত্তাকার পথে গতিশীল আছে। তো তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব অনুযায়ী কোন চার্জ যদি ত্বরণ নিয়ে মুভ করে, ত্বরণ নিয়ে গতিশীল থাকে, তাহলে সে ক্রমাগত শক্তি বিকিরণ করবে। তাহলে শক্তি এভাবে বিকিরণ করতে থাকলে আস্তে আস্তে এই যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলোর ব্যাসার্ধটা কমতে থাকবে। কারণ যতই শক্তি বিকিরণ করবে, ততই সে লোয়ার অরবিটে নেমে আসবে, ঠিক আছে? ততই তার অরবিটের রেডিয়াসটা হবে কম। তাহলে অরবিটের রেডিয়াসটা যদি কম হয়, কম হতে 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 এক সময় নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে, পরমাণু তার স্থায়িত্ব হারাবে, পরমাণুটা তার স্থায়িত্ব হারাবে। তাহলে এটাই হচ্ছে কথা। তো এই কারণে দেখো এই পরমাণু মডেল আর টিকলো না। এটা হচ্ছে এর মূল সীমাবদ্ধতা। আরো কিছু সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব, হ্যাঁ, এই যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী কোনো চার্জ যদি মুভ করে, ত্বরণ নিয়ে মুভ করে, তাহলে ক্রমাগত শক্তি বিকিরণ করবে। তো ক্রমাগত শক্তি বিকিরণ করলে তো আস্তে আস্তে তার অরবিটের রেডিয়াসটা কমতে থাকবে, রেডিয়াসটা কমতে কমতে একসময় সে নিউক্লিয়াসে পতিত হবে এবং পরমাণু তার অস্তিত্বটা হারাবে। তো এই কারণে রাদারফোর্ডের এই পরমাণু মডেল এইটা আর টিকলো না। এরপরে এই সীমাবদ্ধতাকে দূর করে নতুন করে পরমাণু মডেল নিয়ে হাজির হইলো হচ্ছে বোর। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের বইয়ে সৌর মডেল বলা আছে রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে। রাদারফোর্ড সৌর মডেলের সাথে তুলনা করে সে পরমাণু মডেলের উপস্থাপন করছে। কিন্তু আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম, সব জায়গায় বোর পরমাণু মডেলটাকে প্ল্যানেটারি মডেলটাই বলছে, ঠিক আছে? বোর পরমাণু মডেল এটাকেই সৌর মডেল বলছে সব জায়গায়। তো তোমাদের যেহেতু বইয়ে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর পরমাণু মডেল লেখা, তো তোমরা ওটাই লিখবা, সৌর মডেলটা হচ্ছে রাদারফোর্ডের, ওইটাই তোমরা লিখবা। ক্লিয়ার? তো এবার আসো বোর পরমাণু মডেল, এটা নিয়েই হচ্ছে আমাদের আলোচনা। তো বোর কি বলতেছে? বোর এবার অনেক কথা বলতেছে। বোর বলতেছে হ্যাঁ ঠিক আছে, পরমাণুর কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রন হচ্ছে নেগেটিভ, সরি নিস্তড়িত, কোনো চার্জ নেই। তাহলে এরাই অবস্থান করতেছে নিউক্লিয়াসে।
এবং তাদেরকে ঘিরে ইলেকট্রনগুলো সুনির্দিষ্ট স্থায়ী কক্ষপথে আবর্তনরত আছে। যেমন তেমন কক্ষপথ হবে না, অনুমোদিত স্থায়ী সুনির্দিষ্ট কক্ষপথ। মানে তুমি ইচ্ছা মতো একটা কক্ষপথ আঁকতে পারবে না, কক্ষপথের একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে। ভালো করে শুনিও, এটাই মূল কথা। কক্ষপথের একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে, নির্দিষ্ট বেগ আছে, নির্দিষ্ট শক্তি আছে। কি ক্লিয়ার? হ্যাঁ, সারা জীবন পড়লাম রাদারফোর্ডেরটাই হচ্ছে সৌর মডেল, এটা আমিও পড়ছি তাই। কিন্তু অনলাইন সার্চ করে দেখো, তুমি অনলাইনে সার্চ করে দেখো প্ল্যানেটারি মডেল বলা হয়েছে হচ্ছে এই যে, দেখো আমি অনেক জায়গায় দেখলাম প্ল্যানেটারি মডেল বলা হচ্ছে বোর পরমাণু মডেলটাকে। ঠিক আছে, আমাদের টিচাররা মেবি হচ্ছে ধরো ইংলিশ বই থেকে যখন আর কি অনুবাদ করে লিখছে তখন হয়তো একটু ভুল করে ফেলছে এবং ওই ভুল সারা জীবন টেনে নিয়ে আসছে, হইতে পারে এটা। তারপরে তোমরা একটু রিসার্চ করে নিও এটা ব্যাপারে, বুঝছো? তো দেখো এবার যেটা বলতেছিলাম যে সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন গুলা ঘূর্ণনরত। এই কক্ষপথে ইলেকট্রন গুলা ঘূর্ণনরত থাকলে হ্যাঁ ক্রমাগত শক্তি শোষণ বা বিকিরণ করে। তো রাদারফোর্ড এই ক্রমাগত শক্তি শোষণ বা বিকিরণ করে কি ঘটনা ঘটে এটা কিন্তু সে ব্যাখ্যা করতে পারে না, এই জিনিসটার তার সীমাবদ্ধতা ছিল। কিন্তু বোর ব্যাখ্যা করছে যে হ্যাঁ, যদি ক্রমাগত শক্তি শোষণ বা বিকিরণ করে তাহলে শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরের স্তরে চলে যাবে, শক্তি গেইন করে লাফ দিয়ে উপরের স্তরে চলে যাবে, অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধ বেড়ে যাবে। আবার লাভ যখন শক্তি সে বিকিরণ করবে, শক্তি সে লস করবে, তখন লাভ দিয়ে নিচের স্তরে চলে আসবে, অর্থাৎ লোয়ার অরবিটে চলে আসবে। তো এই ব্যাপারটাই আমাদের ব্যাখ্যা করছে। কি ক্লিয়ার? এই ব্যাপারটা সুন্দর করে আমাদের ব্যাখ্যা করছে কে? বিজ্ঞানী বোর। তো বোর পরমাণু মডেলের যে কথাবার্তা গুলা দেখো এখানে একটু ইংরেজিতে ছোট ছোট করে মূল কথাগুলা লেখা আছে। ঠিক আছে, অরবিটের নির্দিষ্ট ব্যাসার্ধ হবে, অরবিটের নির্দিষ্ট আকার হবে, নির্দিষ্ট আকৃতি হবে। ঠিক আছে, অরবিট নিজের ইচ্ছা মতো বানানো যাবে না, এটাই হচ্ছে বোরের কথা। ঠিক আছে, এটাই হচ্ছে বোরের কথা এবং মূল গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা। তা আমাদের আলোচনা হচ্ছে বোর পরমাণু মডেল নিয়ে। এরপর বিজ্ঞানী শ্রোডিঞ্জার আছে, শ্রোডিঞ্জার তার পরমাণু মডেল আছে। তো শ্রোডিঞ্জার বলতেছে যে হ্যাঁ, কেন্দ্রে আছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রন কোনো সুনির্দিষ্ট কক্ষপথে নেই। ইলেকট্রনের আসলে আশেপাশে যে কোনো জায়গায় ইলেকট্রন পাওয়া যাইতে পারে, যে কোনো জায়গায় ইলেকট্রনের অস্তিত্ব থাকতে পারে। তো এইটাই হচ্ছে ইলেকট্রন মেঘ আর কি, যে ইলেকট্রন কোনো অরবিটে থাকে না, ইলেকট্রন একটা একটা মেঘের মতো পুঞ্জীভূত হয়ে একটা এলাকার মধ্যে থাকে এবং এলাকার যে কোনো জায়গায় এখানে ইলেকট্রন থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তারপরে তোমরা কেমিস্ট্রিতে হচ্ছে ওই যে বিভিন্ন অরবিটালের সাইজ পড়ছো। ঠিক আছে, যে কোন একটা অরবিটালের সাইজ, এগুলো সব ভুলে গেছি আমি। কোন একটা অরবিটালের সাইজ এরকম, এটা ধরো যে মেবি পি অরবিটাল নাকি, যে তিনটা পি অরবিটাল হচ্ছে তিনটা, তো এরকম পি এক্স অক্ষ একটা, ওয়াই অক্ষ একটা, জেড অক্ষ একটা মেবি। ঠিক আছে, তো এরকম তোমরা এই যে অরবিটালের আকার টাকার পড়ছো না, তো ওইভাবে আসলে মূলত ইলেকট্রন গুলো ওইভাবে অবস্থান করে। ওকে, তো এবার আসো আমরা এখন মূল আলোচনায় যাচ্ছি। এইবার তোমরা মানে নোট খাতা ধরো আর কি। চলো শুরু করি। আমরা পড়বো হচ্ছে বোর পরমাণু মডেল, বুঝছো? বোর পরমাণু মডেল। এর একটু আগে যে বাংলা কথাগুলো তোমাদের পড়াইলাম, ঠিক আছে, এগুলো আসলে পড়াইতে চাইছিলাম না, কিন্তু তোমাদের অনেকের ভাই একটু পড়াই দেন, তো দিলাম নাও। ঠিক আছে, অফলাইন ব্যাচে অনেক স্টুডেন্ট বলে ভাই একটু পড়াই দেন, তো নাও তোমাদেরও পড়াই দিলাম। বোর পরমাণু মডেল, এইটা নিয়ে আমাদের আলোচনা। বোর পরমাণু মডেলের তিনটা স্বীকার্য। তাহলে এক নম্বর হচ্ছে স্থায়ী কক্ষপথ স্বীকার্য। স্থায়ী কক্ষপথ স্বীকার্য। বোর পরমাণু মডেল স্থায়ী কক্ষপথ স্বীকার্য। এমডি মুরসালিন রাফি বলছে পিএক্স পিওয়াই পিজেড, হ্যাঁ পি অরবিটাল, তাহলে তো তিনটা, ঠিকই তো বলছি, দেখছো মনে আছে। আর এস অরবিটাল হচ্ছে এরকম একটা গোল্লা না, এস অরবিটাল হচ্ছে এরকম একটা গোল্লা, দেখছো মনে আছে। কেমিস্ট্রি তো সহজ, মনে থাকে। তাহলে স্থায়ী কক্ষপথ স্বীকার্য, এটা হচ্ছে প্রথম স্বীকার্য। তাহলে কি বলছে একটু ছোট্ট করে লিখি তো, বাংলা কথা একটু ছোট্ট করে লিখি, যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো সুনির্দিষ্ট অনুমোদিত, সুনির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে আবর্তন রত। 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 সুনির্দিষ্ট অনুমোদিত
কক্ষপথে
আবর্তন করে, সুনির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে আবর্তন করে। প্রতিটি কক্ষপথের আকার মানে আসলে ব্যাসার্ধ, আকার এবং ওই কক্ষপথগুলোতে আবর্তনরত ওই কক্ষপথগুলোতে আবর্তনরত ইলেকট্রনের বেগ এবং শক্তি নির্দিষ্ট, অর্থাৎ প্রত্যেকটা অরবিটে শক্তির পরিমাণ নির্দিষ্ট। ঠিক আছে, প্রত্যেকটা অরবিটে শক্তির পরিমাণ নির্দিষ্ট। কি ক্লিয়ার? প্রত্যেকটা অরবিটের শক্তির পরিমাণ নির্দিষ্ট। তাহলে আসলে একটু চিত্র আঁকি। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। এই একটা, দেখো তিনটা কক্ষপথ আঁকছি আমি এখানে। দেখো তিনটা কক্ষপথ এখানে আঁকা হয়েছে, তিনটা কক্ষপথ। তাহলে কক্ষপথ গুলোতে ইলেকট্রন গুলা আবর্তনরত, এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন আবর্তনরত। এই যে কক্ষপথটা, এই কক্ষপথ প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। শোনো, প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথের মাঝখানে ফাঁকা জায়গা আছে। প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথের মাঝখানে ফাঁকা জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গা থাকলে ওখানে অরবিট থাকতে পারবে না, ওখানে অরবিট হবে না। ধরো এই যে প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের মধ্যে তুমি এসে কি করলা, যে ভাই এই দেখেন ইয়ার একটা অরবিট, আমি একে দেখালাম, এই একটা অরবিট, বুঝছো, এই যে একে দেখালাম, এটা হতে পারবে না। কক্ষপথ সুনির্দিষ্ট, প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ, প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের মাঝখানে ইলেকট্রন কোথাও থাকতে পারবে না, কারণ ওখানে কোনো অরবিট নেই। দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ, এর মাঝখানে কোনো অরবিট নেই, ওই মাঝখানে কোনো ইলেকট্রন থাকতে পারবে না। মহাকর্ষ অধ্যায়ে তোমরা কৃত্রিম উপগ্রহ পড়ছো না? সেই কৃত্রিম উপগ্রহকে এই যে কয়েকদিন আগে হচ্ছে ভারত পাঠালো চন্দ্রযান, তারপরে হচ্ছে মনে করো আমরা একটা স্যাটেলাইট পাঠিয়েছিলাম। তো এই স্যাটেলাইট গুলা পৃথিবীর চারপাশে কক্ষপথে আবর্তনরত থাকে না? তো এই কক্ষপথ গুলা যে কোনো কিছু হইতে পারে। আমি মনে করো যে বেগ বাড়াবো, তো কক্ষপথ চেঞ্জ হয়ে যাবে, বেগ কমাবো, তাও কক্ষপথ চেঞ্জ হবে। অর্থাৎ এই যে পৃথিবীকে আবর্তন করে যে কক্ষপথ, মানে কৃত্রিম উপগ্রহগুলোর যে কক্ষপথ আছে, এই কক্ষপথ গুলোতে সুনির্দিষ্ট বেগ এবং সুনির্দিষ্ট কিন্তু শক্তি। তো তুমি চাইলে কক্ষপথ এখানে যে কোনো কিছুই করতে পারো। ঠিক আছে, তুমি চাইলে কক্ষপথ যে কোনো কিছু করতে পারো। তুমি একটা কৃত্রিম উপগ্রহকে কোথায় রাখবা, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় রাখবা, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় সে পৃথিবীর চারপাশে আবর্তিত করবে, এটা কিন্তু তুমি সুনির্দিষ্টভাবে মানে নিজে ঠিক করে নিতে পারো। কিন্তু একটা ইলেকট্রন সে সুনির্দিষ্ট কক্ষপথে থাকবে, এই কক্ষপথগুলো ফিক্সড। এই দুইটা কক্ষপথের মাঝখানে তুমি কোনো ইলেকট্রনকে রাখতে পারবে না। দুইটা কক্ষপথের মাঝখানে, অনুমোদিত কক্ষপথের মাঝখানে নতুন করে তুমি আর একটা কক্ষপথ বানাইতে পারবে না। ঠিক আছে, কিন্তু মনে করো এইখানে এই পথে, এই কক্ষপথে একটা কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট আছে, আবার এই কক্ষপথে একটা কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট আছে, এখানে আছে। আমি কি করলাম, মনে করো এটা এই যে কক্ষপথটা, এই কক্ষপথ মনে করো যে ভারতের একটা স্যাটেলাইট আছে, এই কক্ষপথে এখানে চীনের একটা স্যাটেলাইট আছে। তুমি কি করলা, তুমি একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করলা, যেটাকে তুমি মনে করো যে ভারত এবং চীনের মাঝখানে এই কক্ষপথে মনে করো যে আবর্তিত হবে। তো এটা সম্ভব, এটা করা যায়। কিন্তু প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তুমি কি করলা, নতুন করে আরেকটা ইলেকট্রন বললা যে প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের মাঝখানে থাকবে। সম্ভব না, কারণ অনুমোদিত কক্ষপথ, নির্দিষ্ট স্থায়ী কক্ষপথ। কি ক্লিয়ার? এবং এই কক্ষপথগুলোতে শক্তির পরিমাণও নির্দিষ্ট। প্রথম কক্ষপথে শক্তি E1, দ্বিতীয় কক্ষপথে E2, তৃতীয় কক্ষপথে E3, এরকম। তাহলে এটা হচ্ছে প্রথম স্বীকার্য। এবার আসো 2 নম্বর স্বীকার্য। 2 নম্বর স্বীকার্যটা হচ্ছে ভরবেগের স্বীকার্য, কৌণিক ভরবেগের স্বীকার্য। কৌণিক ভরবেগটাই লিখি, কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। এই যে ইলেকট্রন গুলো যে বৃত্তাকার কক্ষপথগুলোতে, অনুমোদিত যে স্থায়ী কক্ষপথগুলোতে আছে, কক্ষপথগুলোতে যে আবর্তিত হচ্ছে, এই কক্ষপথগুলোতে ঘূর্ণনরত অবস্থায় যে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, আচ্ছা কোন বস্তু বৃত্তাকার হতে ঘুরলে কৌণিক ভরবেগ থাকবে না?
কৌণিক ভরবেগের সূত্র কি বলো? L ইকুয়াল টু এম ভি আর, L ইকুয়াল টু আই ওমেগা। মূল সূত্র হচ্ছে আই ওমেগা। তো আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, আই ইকুয়াল টু এল ইকুয়াল টু আই ওমেগা, আর আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। কারণ যখন ইলেকট্রন ঘুরবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন ঘুরবে, সে একটা বিন্দু ভর, তাই না? তো একটা বিন্দু ভরের জন্য এম আর স্কোয়ার, আর ওমেগা ভি ইকুয়াল টু ওমেগা, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। তাহলে কি হচ্ছে? এম ভি আর। চতুর্থ অধ্যায় পড়া, তাই না? এগুলো চতুর্থ অধ্যায় পড়া। তো এই যে কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগের মান হবে h ডিভাইডেড বাই 2 পাই এর, h ডিভাইডেড বাই 2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে একটু লিখে আসো। স্থায়ী কক্ষপথগুলোতে আবর্তনরত ইলেকট্রনের, স্থায়ী কক্ষপথগুলোতে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ h ডিভাইডেড বাই 2 পাই এর, h ডিভাইডেড বাই 2 পাই এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। পূর্ণ সংখ্যার সরল গুণিতক। তাহলে আসো একটু চিত্রকে বুঝি। এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে অনুমোদিত স্থায়ী কক্ষপথ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই কক্ষপথগুলোতে ঘূর্ণনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল, এল ইকুয়াল টু এম ভি আর। এটা হবে কি? এটা হবে h ডিভাইডেড বাই 2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ সামনে একটা n। এই n কি হইতে পারে? n হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ না। 1 2 3 ডট 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 ডট, পূর্ণ সংখ্যা হইতে পারে। তো এগুলোকে বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার। এগুলো হচ্ছে কোয়ান্টাম নাম্বার, এগুলা কোয়ান্টাম সংখ্যা, মুখ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? আরো খুব সহজ ভাষায় বললে কক্ষপথের নম্বর, কক্ষপথ কততম সেটা, যে কততম কক্ষপথ। যদি প্রথম কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ হয়, তাহলে n এর মান 1, কারণ প্রথম কক্ষপথের জন্য কোয়ান্টাম নাম্বার 1। যদি দ্বিতীয় কক্ষপথ হয়, তাহলে দ্বিতীয় কক্ষপথ হলে n এর মান 2, কারণ দ্বিতীয় কক্ষপথের কোয়ান্টাম নাম্বার 2। ঠিক আছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর কি। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে সূত্র, L ইকুয়াল টু এম ভি আর ইকুয়াল টু NH ডিভাইডেড বাই 2 পাই। তাহলে দেখো বোর পরমাণু মডেলের এই যে কক্ষপথ মানে ভরবেগের যে স্বীকার্য, ভরবেগের যে প্রস্তাবনা, এটা থেকে আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পাই। ঠিক আছে? জানি তো এটা আমরা। নেক্সট, তারপরে 3 নম্বরটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাদারফোর্ডের মানে যে সীমাবদ্ধতা, সেইটাকে সে দূর করে দিছে। তো 3 নম্বরটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা, তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনগুলো যখন ত্বরণ নিয়ে মুভ করবে, ত্বরণ নিয়ে গতিশীল থাকবে, ইলেকট্রনগুলো যখন ত্বরণ নিয়ে মুভ করবে, তখন ক্রমাগত শক্তি বিকিরণ করে, তাহলে শক্তি বিকিরণ করলে তো নিচের স্তরে নেমে আসার কথা। তো এইভাবে কি হবে? একটা সময় নিউক্লিয়াসে পতিত হবে। এটাই ছিল হচ্ছে ওই যে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো এই সীমাবদ্ধতার ব্যাখ্যাটাই দিচ্ছে। এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস, এইটা একটা কক্ষপথ, অন্য কালি দেয়া কি, এটা একটা কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, ধরো এটা তৃতীয় কক্ষপথ। তো ধরো একটা ইলেকট্রন, যে ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে আছে। তো এই যদি কোনোভাবে শক্তি শোষণ করে, কিভাবে শক্তি শোষণ করবে? ধরো কোনো ফোটন দিয়ে ওকে আঘাত করা হয়েছে, কোনো ফোটন মানে আলোর কণা আর কি, ফোটন। তো ফোটন দিয়ে আঘাত করা হয়েছে, ফোটনের শক্তি, দেখো ফোটন হচ্ছে আলোর কণা, যে ফোটনের শক্তি E ইকুয়াল টু এইচএফ, জানো তো মনে হয় অনেকে, E ইকুয়াল টু এইচএফ ফোটনের শক্তি, কেমিস্ট্রিতে পড়ছে। E ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, এরকম নিউ, তাই না?
তো সেই ইকুয়াল টু এইচ এফ আমরা এই নিউ টু দিয়ে লিখবো না, আমরা লিখবো এফ দিয়ে, কম্পাঙ্ক। তো একে যদি কোনোভাবে একটা ফোটন এসে আঘাত করে, এই যে ফোটন এসে আঘাত করে, তার ফোটনের শক্তি আছে, কত শক্তি? ইকুয়াল টু এইচ এফ। তাহলে এই ইলেকট্রনটা কি করবে? ফোটনের শক্তিটাকে সে গেইন করে নিবে, শক্তিটাকে শুষে নিবে। এই কক্ষপথে যখন ছিল তখন কিন্তু তার অলরেডি শক্তি ছিল। ধরো এটা লোয়ার অরবিট, আমি ইএল বললাম, এনার্জি লোয়ার অরবিটের ইএল, ঠিক আছে? হ্যাঁ প্রধান হ্যাঁ ওই তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, ওটাকে আমরা মুখ্য বলছি আর কি, ওইটা প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এবার আসুন, এই যে ইলেকট্রনটা এটা লোয়ার অরবিটে আছে, এর এনার্জি ইএল। এবার সে যখন এখান থেকে এই যে ফোটনের শক্তি এইচএফ এটা গেইন করে নিচ্ছে, তাহলে তার এনার্জি ইএল প্লাস এইচএফ। তাহলে শক্তি শোষণ করে তার শক্তি এখন বেশি, শক্তি শোষণ করে শক্তি এখন বেশি। এই অরবিটে যদি তার থাকতে হয় তাহলে তার শক্তি হতে হবে ইএল, কিন্তু তার শক্তি এখন ইএল নাই, ইএল প্লাস এইচএফ। তাহলে সে শক্তি শোষণ করে বড় লোক হয়ে গেছে। বড় লোক হয়ে গেলে কেউ আর কুড়ে ঘরে থাকে? সে তো তখন মনে করো যে দালান বিল্ডিং করে ফেলবে। তাহলে সে তখন লাফ দিয়ে উপরের স্তরে চলে যাবে। সে লাফ দিয়ে কি করবে? উপরের স্তরে চলে যাবে। উপরের যে অরবিটটা আছে আপার অরবিট, সে আপার অরবিটে চলে যাবে। লাফ দিয়ে সে আপার অরবিটে চলে যাবে, এই যে লাফ দিয়ে আপার অরবিটে চলে আসবে। এই আপার অরবিটে এটার এনার্জি হচ্ছে ই ইউ, আপার অরবিটের এনার্জি। মনে করো সাপোজ জাস্ট সহজ কথা, ধরো এটা হচ্ছে নিচতলা, নিচতলায় থাকতে গেলে ধরো একটা বিল্ডিং এর নিচতলা, নিচতলায় থাকতে গেলে ভাড়া লাগে 2000 টাকা। আর দোতলা, দোতলা একটু মনে করো ভালো, নিচতলা একটু স্যাঁতসেঁতে পরিবেশ, দোতলা একটু ভালো হাওয়া বাতাস আসে। দোতলায় থাকতে গেলে ভাড়া লাগে হচ্ছে 4000 টাকা, ঠিক আছে? তো কেউ মনে করো নিচতলাতে ছিল, একটা ইলেকট্রন নিচতলাতে ছিল, গরিব ইলেকট্রন নিচতলাতে ছিল, তাকে তুমি মনে করো যে সে কোনোভাবে শক্তি গেইন করছে, টাকা পয়সা গেইন করছে, কষ্ট করে উপার্জন করছে 2000 টাকা। তাহলে সে তো এখন বড় লোক, তার কাছে তো এখন 4000 টাকা। সে তো আর নিচে থাকবে না, তাড়াতাড়ি সে লাফ দিয়ে উপরে চলে যাবে, বুঝছো? লাফ দিয়ে উপরে চলে যাবে। কিন্তু একটা কথা আছে, কি কথা? ধরো ধরো নিচের তলাতে আছে, নিচের ফ্লোরে আছে, তো তার ভাড়া হচ্ছে মানে 2000 টাকা দিতে হয়। এখন কোনোভাবে সে মনে করে সে 500 টাকা গেইন করলো, ঠিক আছে? 500 টাকা গেইন করলো। তাহলে 500 টাকা গেইন করলে তার এখন টাকা হইলো কত? 2500 টাকা, 2500 টাকা। তো এটা নিয়ে সে কি দোতলায় যাইতে পারবে? দোতলায় থাকতে গেলে 4000 টাকা দিয়ে থাকতে হয়। তাহলে সে কিন্তু দোতলায় আর 4000 টাকা দিয়ে সে থাকতে পারবে না, ওই রুম কিন্তু তার ভাড়া হবে না, তাই না? তাহলে তার কাছে আছে কত এখন? 2500 টাকা। তাহলে সে কোথায় থাকবে? নিচতলা আর দোতলার মাঝামাঝি। এবার তুমি বলো নিচতলা দোতলার মাঝামাঝি সিঁড়ি, সিঁড়িতে থাকা যায়? সিঁড়িতে থাকা সম্ভব? সিঁড়িতে থাকা যাবে না, কারণ সিঁড়িতে কোনো স্থায়ী কক্ষপথ নেই। কক্ষপথ হয় নিচতলায় নয়তো দোতলায়, ঠিক আছে? দোতলা নিচতলার মাঝখানে কিছু নাই। তাহলে এই কারণে মাঝখানে সে থাকতে পারবে না। সে তাহলে কি করবে? এই 500 নিবে না, সে নিচতলাতেই থাকবে, সে 500 আর নিবে না। কথাটা বুঝছো? তাহলে এই যে লোয়ার অরবিটের এনার্জি ইএল, আপার অরবিটের এনার্জি ইইউ, এর মাঝখানে তো কোনো অরবিট নেই। তাহলে আপার অরবিটে ঢোকার জন্য যতটুকু এনার্জি দরকার সেই কিন্তু এই ফোটনের কাছ থেকে ঠিক ততটুকু এনার্জি গেইন করবে। মানে যে ফোটনকে আঘাত করছি সেই ফোটন যদি তাকে ওইটুকু শক্তি সাপ্লাই দিতে সক্ষম হয় তখনই সে লাফ দিয়ে উপরের স্তরে যাবে, অন্যথায় কিন্তু যাবে না। এবার উপরের স্তরে থাকলে কি হবে? ধরো উপরের স্তরে আছে, কোনোভাবে সে কি করলো? এবার একটা ফোটন সে রিলিজ করলো। ধরো এখানে আছে, উপরের স্তরে আছে, তাহলে ফোটন সে রিলিজ করলো। অর্থাৎ ফোটন রিলিজ করা মানে কি? ই ইকুয়াল টু এইচ এফ পরিমাণ শক্তি সে ছেড়ে দিল। এই যে ই ইকুয়াল টু এইচ এফ, এই পরিমাণ শক্তি সে ছেড়ে দিল। তাহলে যতটুকু গেইন করে উপরের স্তরে আসছিল ঠিক ততটুকু শক্তি সে ছেড়ে দিল। তাহলে ছেড়ে দিয়ে সে তখন কি করবে? লাফ দিয়ে আবার নিচের স্তরে চলে যাবে, লাফ দিয়ে আবার নিচের স্তরে চলে যাবে। কথা কি বুঝছো? লাফ দিয়ে নিচের স্তরে চলে যাবে। তাহলে এইভাবে দেখো, শক্তি গেইন করে লাফ দিয়ে উপরের স্তরে, শক্তি বিকিরণ করে বা বর্জন করে, শক্তি রিলিজ করে সে আবার লাফ দিয়ে নিচের স্তরে চলে আসতেছে। তাহলে আমি কি এই কথাটা বলতে পারি এই শোষিত বা বিকিরিত শক্তি, শোষিত অথবা বিকিরিত যে শক্তির পরিমাণটা, বিকিরিত শক্তি, এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা কত? শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে এই নিচতলা আর দোতলা, এই দুই তলার যে ভাড়া বৈষম্য, ভাড়ার যে পার্থক্য, সেটাই হচ্ছে শোষিত, সেটাই হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তি। কি কথা বুঝছো? ধরো দোতলায় ছিল, 4000 টাকা দিয়ে ভাড়া থাকতো, হঠাৎ করে মনে করো গরিব হয়ে গেছে, 2000 টাকা মনে করো যে সে হারাই ফেলছে, রিলিজ করে ফেলছে। তাহলে দোতলায় তো আর মালিক তারে থাকতে দিবে না, তখন আবার তারে নিচতলায় পাঠাই দিবে। তাহলে এই যে নিচতলায় এবং দোতলায় এই যে যাওয়া আসা করতে তার যতটুকু মানে নিচতলা থেকে উপরতলা যাইতে, উপরতলা থেকে নিচতলায় নামতে যতটুকু টাকা পয়সা তার হারাইতে হয় বা শোষণ করতে হয়, সেই টাকা পয়সার পরিমাণটা হচ্ছে এই দুই তলার ভাড়া বৈষম্য।
কি কথা বুঝছো? রনি বলছে কয়েকদিনের বড় লোক। হ্যাঁ, কয়েকদিনের বড় লোক। লাভ দিয়ে উপরের স্তরে গেছিল, আবার যখন শক্তি শোষণ করে লাভ দিয়ে আবার নিচের স্তরে ফেরত আসছে, তার মানে ও কয়েকদিনের জন্য বড় লোক হয়েছিল আর কি। তাহলে এই যে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা ই, ঠিক আছে, এই ই এটা হচ্ছে এই দুই কক্ষপথের লোয়ার অরবিট এবং আপার অরবিটের শক্তির ডিফারেন্স, শক্তির তারতম্য। ঠিক আছে, তো শক্তির তারতম্য বোঝানোর জন্য সরাসরি মাইনাস চিহ্ন না দিয়ে একটু এই যে পার্থক্য চিহ্ন, ঢেউ, একটা পার্থক্য চিহ্ন দিয়ে দাও, তাহলে কোনটা বড় কোনটা ছোট ওটা ম্যাটার করে না। আমরা সবসময় শক্তির ডিফারেন্সটা নিব। অনেক সময় দেখবো অনেকে হিসাব নিকাশ করতে গিয়ে এখানে মাইনাস নিয়ে আসবে, আমরা ভাই কখনো মাইনাস আনবো না। আমরা সবসময় শক্তির পার্থক্যটা নিয়ে কাজ করব। শোষিত শক্তি কত, এত, বিকিরিত শক্তি কত, এত। তো আমরা শোষিত শক্তি বা বিকিরিত শক্তির জাস্ট পরিমাণটা বলবো, মাইনাস বা প্লাস সামথিং না। ঠিক আছে, জাস্ট মাইনাস মানে জাস্ট মানটুকু বলবো, কোনো মাইনাস প্লাস না। ভাইয়া শক্তি কোথা থেকে শোষণ করে? ওই যে ফোটনের শক্তি শোষণ করে। এই যে ফোটন গিয়ে যখন আঘাত করবে, যে গিয়ে আঘাত করলো তার কাছ থেকে শক্তি শুষে নিবে। ওই ফোটনের যে শক্তি ছিল কত, ইকুয়াল টু এইচ এফ, ওই ফোটনের কাছ থেকে একটা শক্তি শুষে নেয়। শক্তি সংরক্ষণশীল, তার একটা মনে করো যে শক্তি সংরক্ষণশীলতা, এই যে বোর পরমাণু মডেলের এই 3 নম্বর যে স্বীকার্য, সেটা আসলে শক্তির সংরক্ষণশীলতা ব্যাখ্যা করে। শক্তির তো সৃষ্টি বা ধ্বংস নেই, আকাশ থেকে তো শক্তি পড়তে পারবে না, তাই না? তো শক্তি আসবে কোত্থেকে, শক্তির মানটা আসবে কোত্থেকে, এই শোষিত বা বিকৃত শক্তিটা আসবে কোত্থেকে? এই শোষিত বা বিকৃত শক্তিটা আসবে হচ্ছে ফোটন থেকে। তাহলে সে ফোটন রিলিজ করলে ওই রিলিজকৃত ফোটনের যে এনার্জি, সেই শক্তিটাই সে রিলিজ করবে। আর যখন সে শক্তি গেইন করবে, ইলেকট্রন যখন শক্তি গেইন করবে, তখন যে ফোটনটা গিয়ে তাকে হিট করতেছে তার যে শক্তিটা সেটাই সে গেইন করবে। বুঝছো আমার কথা? তাহলে ই ইকুয়াল টু ই ইউ মাইনাস ই এল, এই ইটাই হচ্ছে এইচ এফ। এইচ এফ এটা ইকুয়াল টু ই ইউ মাইনাস ই এল। বুঝতে পারছো? বুঝতে কি পারছো বলো? এই হচ্ছে আমাদের কথাবার্তা। ভাইয়া ফোটন ছাড়া কি অন্য কিছু থেকে শক্তি কি নিতে পারবে? ফোটন ছাড়া অন্য কিছু থেকে শক্তি নিতে পারবে কিনা? ফোটন ছাড়া অন্য কিছু থেকে শক্তি নিতে পারবে কিনা, এইটা না আমি শিওর হয়ে বলতে পারতেছি না। এটা আমি শিওরলি বলতে পারতেছি না। তবে ম্যাক্সিমাম সময় সে যে শক্তিটা রিলিজ করে সেটা শোষিত বা বিকিরিত শক্তিটা তো ফোটনই হবে। ঠিক আছে, শোষিত বা বিকিরিত শক্তি এটা তো ফোটনের শক্তি হবে, ফোটনই হবে। ফোটন ছাড়া মেবি কিছু হয় না। এখানে ই সমান সমান ইপি প্লাস ইকে, হ্যাঁ অবশ্যই। এই যে অরবিটের যে এনার্জি, এই অরবিটে কিন্তু ইলেকট্রন ঘূর্ণনরত থাকলে তার দুটো এনার্জি। এই অরবিটের যে ইলেকট্রনের যে এনার্জি, অরবিটের যে এনার্জি, অরবিটে ইলেকট্রনের টোটাল এনার্জি, এখানে যে এনার্জিটা আমি লিখছি, মোট এনার্জি, টোটাল যে এনার্জিটা, সেটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে, বুঝছো? যেমন তোমরা এই জিনিসটা অনেকটা হচ্ছে স্যাটেলাইটের মতো। তোমরা স্যাটেলাইটের ক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তি হিসাব করছো না? যেমন ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ভর কত, বড় হাতের এম, আর এই একটা কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট, যার ভর ছোট হাতের এম। কত দূরত্ব আছে পৃথিবীর কেন্দ্র থেকে? ধরো আর প্লাস এইচ দূরত্বে আছে। পৃথিবীর ব্যাসার্ধ আর ভূপৃষ্ঠ থেকে দূরত্ব এইচ। তাহলে তার বিভব শক্তি কত মনে আছে? বিভব শক্তি হচ্ছে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, মানে বিভবের সাথে ভর গুণ দিলে হয় বিভব শক্তি। তাহলে পৃথিবীর বিভব মাইনাস জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ ইন্টু আবার এম, এটা হচ্ছে বিভব শক্তি। আর গতিশক্তি কি মনে পড়ে? গতিশক্তি, স্যাটেলাইটের গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। তারপরে দেখো স্যাটেলাইটের বেগের সূত্র হাফ এম ভি স্কয়ার, ভি ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, মনে পড়া উচিত। দেখো এটা বর্গ করলে কি চলে আসে? জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই 2 আর প্লাস এইচ। হুবহু সেম জিনিস, ঠিক আছে, শুধু এই মানে হিসাব নিকাশ হুবহু সেম জিনিস। এবার এই দুইটা যোগ করে দিলে মোট শক্তি পাওয়া যাবে। এখানেও তাই করব, সেম জিনিস করব, হিসাব নিকাশ সেরকমই হবে। বুঝতে পারছো? হিসাব নিকাশ আলাদা কিছু হবে না, হিসাব নিকাশ একই রকমই হবে। তো পরের দিন শোনো, আজকে বেশি পড়াবো না, আজকে একটু কম পড়াবো, আজকে থিওরিটিক্যাল কথাবার্তাটুকু পড়াবো এই পর্যন্তই। নেক্সট দিন থেকে আমরা থিওরির আলোচনা শুরু করব, ঠিক আছে, একেবারে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আলোচনা শুরু করব। তাহলে নেক্সট দিন আমরা কি করব শোনো, যে পরমাণুর এনতম কক্ষপথে ঘূর্ণনত ইলেকট্রনের এনতম কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, গতিশক্তি, বিভব শক্তি, বড় বড় অনেকগুলো সূত্র আনবো।
সেই সূত্রগুলো শর্টকাটে মনে রাখার টেকনিক শিখবো এবং এই সূত্রগুলো দিয়ে পরের দিন ম্যাথ প্রবলেম সলভ করব। ঠিক আছে, আজকে শুরু করলাম না, তার কারণ হচ্ছে আজকে শুরু করলে এই টপিক শেষ করতে অনেক সময় লেগে যাবে। তো প্রথম ক্লাস এই কারণে শুরু করলাম না আজকে। আমি অবশ্য ভেবে নিয়েছিলাম যে শুরু করব, কিন্তু এখন সময় দেখতেছি অনেক হয়ে গেল। তো ওই টপিকটা শুরু করলে শেষ করতে হবে, যেটার জন্য অনেক সময় লাগবে। তো আজকে প্রথম ক্লাস, তোমরা একটু রিল্যাক্সে থাকো। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা মূল আলোচনা শুরু করব। আজকের যে আলোচনা করলাম এগুলা মোটামুটি মানে কিছুই না বলতে পারো, বুঝলা? এগুলো আসলে কিছুই না। ফোটনটা কি? ফোটনটা হচ্ছে ভাইয়া আলোর কণা। বোরিং ক্লাস ছিল, হ্যাঁ বোরিং ক্লাস, থিওরি ক্লাস তো বোরিং ক্লাসই হবে। ঠিক আছে, মোতাসিম কেমিস্ট্রি বোরিং, সহজ কথা, কেমিস্ট্রি কি বোরিং। আর্কাইভ দিয়েছেন ভাই, আর্কাইভটা আমার তো এই অধ্যায়ের আর্কাইভ নেই। আমি কি তোমাদের এই ক্লাস আগে নিয়েছি বলো? এই তো প্রথম নিচ্ছি, অনলাইনে তো এই ক্লাস প্রথম নিচ্ছি। ঠিক আছে, ফোটন হচ্ছে আলোর কণা, ফোটন আলোর কণা, আলোর ক্ষুদ্র কণাকে বলা হয় ফোটন কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী। কলেজে পরীক্ষা চলতেছে, মেহেদি বলছে কলেজে পরীক্ষা চলতেছে। কয়টা ক্লাস লাগবে? কয়টা ক্লাস? ধরো 7টা 8টা, 7টা ক্লাস লাগবে, ধরো 7টা। ভাইয়া কয়টা ক্লাস লাগবে? সিদ্ধাতুল নিয়া বলছে কয়টা ক্লাস লাগবে? ভাইয়া 3 আওয়ারের ক্লাস নেন। নিব 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 3 আওয়ারের ক্লাস নিব, ওয়েট করো। ইঞ্জিনিয়ারিং ব্যাচে আসো, দেখো 5 আওয়ারের ক্লাস হয়ে যাবে, 5 ঘন্টার ক্লাস, 6 ঘন্টার ক্লাস। ইঞ্জিনিয়ারিং ব্যাচে আসো, তখন বুঝবা যে কত কত ক্লাসে কত সময়। ভাই আপনার অফলাইন ব্যাচে সেকেন্ড পার্ট পড়ানো শুরু, কি লিখছো? শুরু হয়েছে? শুরু হবে এই 5 বা 7 তারিখ থেকে শুরু হবে। কেমিস্ট্রি তো সঞ্জয় দাদা অনেক ভালো পড়ায়, অবশ্যই কেমিস্ট্রি তো সঞ্জয় দাদা অনেক ভালো পড়ায়, কেমিস্ট্রির বস সঞ্জয় দাদা। ইঞ্জিনিয়ারিং পড়লে কি ভার্সিটি হয়ে যায়? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিলে মোটামুটি ভার্সিটির জন্য হ্যাঁ হয়ে যায়, বুঝছো? তবে তোমার যদি মেইন টার্গেট থাকে যে ভার্সিটি, মেইন একেবারে মেইন ফোকাস থাকে ভার্সিটি, তাহলে ইঞ্জিনিয়ারিং ব্যাচে ঢুকে বড় বড় ম্যাথ না করার সাজেশন হচ্ছে আমার। মেইন টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং থাকে, আর মনে করো মেইন টার্গেট মানে সরি মেইন টার্গেট যদি ভার্সিটি থাকে, তাহলে ইঞ্জিনিয়ারিং ব্যাচে ঢুকে বড় বড় ম্যাথ না করলেই ভালো। আর মেইন টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং থাকে, তাহলে তোমার জন্য ইঞ্জিনিয়ারিং ব্যাচের বিকল্প কিছুই নাই। ভাই আপনার স্লাইড গুলো সাদা করলে ভালো হয় না? সাদা করলে ভালো হয় না, সাদা করলে আমার পড়াইতে অনেক সমস্যা হয়, চোখের অনেক সমস্যা হয় আমার। এরপর কোন চ্যাপ্টার ধরবেন ভাইয়া? এরপর দেখি তোমাদের অপর ভাই আমাকে যে চ্যাপ্টার পড়াইতে বলবে আমি সেই চ্যাপ্টার ধরবো। দেখি এবার একটু ওয়েব অ্যাপে আসি, তাহলে ফেসবুকে বিদায় দিয়ে ওয়েব অ্যাপে আসি একটু। টাটা ফেসবুকবাসী, টাটা। এই সাইকেলে আপনি কোন কোন চ্যাপ্টার নেবেন? এই সাইকেলে আমি চ্যাপ্টার নিব হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, যেটা সহজ। ঠিক আছে, অপরকে আমি বলছি এই চ্যাপ্টারটা সহজ, এই চ্যাপ্টারটা আমাকে দাও। আবার আমাকে ভৌত আলোক বিজ্ঞান দিতে চাইছিল মেবি, আমি বলছি না এই চ্যাপ্টারটা আমাকে দাও, এই চ্যাপ্টারটা সহজ। ওকে, এবার ওয়েব অ্যাপে আসো তো দেখি, ওয়েব অ্যাপে আসো। এই এত বড় বড় কমেন্ট লিখলে আমি পড়তে পারি না। এত বড় বড় কমেন্ট লিখলে আমি পড়তে পারি না। একজন লিখছে ভাই ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, এরা পরস্পরকে বিকর্ষণ করে না যখন ইলেকট্রন মেঘ তৈরি করে। শোনো, ইলেকট্রন মেঘ হচ্ছে একটা এলাকা, যে এলাকার সব জায়গায় ইলেকট্রন থাকে না। ইলেকট্রন কোন জায়গায় থাকবে এটার সম্ভাবনাটা আমরা মনে করো যে গেস করতে পারি, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, ইলেকট্রন মেঘ মানে একেবারে ইলেকট্রন মানে গায়ে 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 ইলেকট্রন বসে আছে এরকম না। ভাইয়া বলতে পারেন এটা আপনার কাছে আমাদের আবদার, সাইকেল পাশে আমাদের সব ফ্রেন্ডই আপনার কাছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চ্যাপ্টারটি পড়তে। এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আমি পাই না, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অপার অনেক ভালো পড়াইতে পারে। ঠিক আছে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এটা পড়ানোর জন্য অ্যানিমেশন দরকার হয়। আমি তো আমার পড়ানোর সিস্টেমটা কি? আমার পড়ানোর সিস্টেমটা হচ্ছে লিখে লিখে পড়ানো,
লিখে লিখে পড়ানো, ঠিক আছে? কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানে ধরো অনেক অ্যানিমেশন দেখানো টেখানো লাগে, তো ওই জিনিসগুলা তোমাদের অপার ভাইয়া ভালো পারে। তবে আমি তোমাদের সেমিকন্ডাক্টর পড়াবো, যাও। এই অধ্যায়ের সাথে আগের অধ্যায়ের কোনো সম্পর্ক আছে কিনা? না, কোনো অধ্যায়ের সম্পর্ক নেই। এই অধ্যায় বা বোর কিভাবে ইকুয়েশন গুলো আবিষ্কার করলো। শোনো, স্বীকার্য হচ্ছে অনেকটা হচ্ছে বিনা প্রমাণে মেনে নেওয়া। যেমন আইনস্টাইনের আপেক্ষিকতার 2টা স্বীকার্য আছে, বোর পরমাণুর 3টা স্বীকার্য আছে। স্বীকার্যের উপর ভিত্তি করে আমরা ডেরিভেশন করি, তারপরে দেখি কি ডেরিভেশন গুলা কি মিলে যাচ্ছে এক্সপেরিমেন্টালি। তখন দেখছি হ্যাঁ ডেরিভেশন গুলো এক্সপেরিমেন্টালি মিলে যাচ্ছে, সূত্রগুলো এক্সপেরিমেন্টালি ঠিক হচ্ছে, তখন আমরা ওই স্বীকার্যগুলোকে সত্য বলে মেনে নিই। স্বীকার্য দেখবা ওই যে প্রথম অধ্যায়ে পড়ছো না, নীতি, স্বীকার্য, তত্ত্ব, সূত্র পড়ছো না? তো এখানে দেখবা স্বীকার্যের ডেফিনেশনটা লেখা আছে হচ্ছে এটা, স্বীকার্য হচ্ছে বিনা প্রমাণে যে জিনিসগুলো আমরা মেনে নিই সেটাই হচ্ছে স্বীকার্য। হ্যাঁ, ভাইয়া মোট এনার্জিতে নেগেটিভ করব না কেন? মোট এনার্জিতে নেগেটিভ করব না কেন? মোট এনার্জি নেগেটিভই তো হবে। এই যে এই মোট এনার্জির পরিমাণটা, এই মোট এনার্জিটা কিন্তু নেগেটিভই হবে। একজন বলছে মোট এনার্জি নেগেটিভ করবো না কেন, এটা নেগেটিভই হবে, সেটা আমরা দেখবো পরে। আপাতত আমি লিখছি বিভব শক্তি আর গতিশক্তির যোগফল হবে মোট শক্তি। সানডেতে আসবেন আবার ক্লাসে? হ্যাঁ, নেক্সট যেদিন আমার ক্লাস আছে সেদিন তো আবার আমি হাজির হয়ে যাব। তাহলে তোমরা ভালো থাকো, তাহলে আজকে যাই। টাটা 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 টাটা।